আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের পর্যাবৃত্ত ধর্ম পড়তেছিলাম। এর মধ্যে পার্ট 1 এ আমরা শিল্ডিং ইফেক্ট পড়ে ফেলছিলাম। পার্ট 2 তে আমরা পরমাণুর আকার নিয়ে বেশ পড়াশোনা করছি। এবার পার্ট 3 আমরা পড়ব। সো পার্ট 3 তে ভাই আপনি কি পড়বেন? পার্ট 3 তে আমরা পড়ব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এটা আমরা পড়ব। ঠিক আছে? সো এটা নারী নক্ষত্র সবকিছু আমরা ক্লিয়ার করব। সো ফার্স্টে আমাদের একটা জিনিস জানতে হবে যে আয়নীকরণ শক্তি জিনিসটা কি, এটা সংজ্ঞাটা কি। মানে খুবই একটা ফানি চিত্র দেয়া আছে যে একটা ইলেকট্রনকে তুমি টাইনা নিয়ে যাবা, এরকম একটা প্রসেস আর কি। যাই হোক, আমি দেখো আয়নীকরণ শক্তির জন্য তোমাকে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে অবশ্যই সেটা গ্যাসীয় অবস্থা হইতে হবে, তাহলে সেটা গ্যাস হইতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সেটা 1 মোল হইতে হবে। তুমি যাই চিন্তা করো না কেন 1 মোল হইতে হবে। তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে এটা বিচ্ছিন্ন পরমাণু হইতে হবে। বিচ্ছিন্ন পরমাণু হইতে হবে। বিচ্ছিন্ন পরমাণু হইতে হবে। গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল। আচ্ছা, এবার এই যে এইখানে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে কোথায় নিয়ে যাব? অসীমে নিয়ে যাব। ইলেকট্রনকে ভাই আপনি কোথায় নিয়ে যাবেন? অসীমে, মানে ইনফিনিটিতে। ইনফিনিটি। আচ্ছা, তো এখন তোমার মাথায় কিছু প্রশ্ন আসবে যে ভাইয়া সবগুলো একটু বুঝান, কিভাবে কি হইলো আমাদের সাথে, সবগুলো একটু এক্সপ্লেন করেন। চলো সবগুলো আমরা এক্সপ্লেন করবো, বাট এখানে একটু খেয়াল রাখতে হবে ইলেকট্রনটা আমরা অসীমে নিয়ে যাব। ইলেকট্রনটা কোথায় নিয়ে যাব? অসীমে নিয়ে যাব। তাহলে এই কয়েকটা জিনিস আমাকে মনে রাখতে হবে। গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অসীমে নিয়ে যাইতে যে শক্তির দরকার হয়, সেটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রনকে অপসারণ করে একক ধনাত্মক আয়ন বলা আছে মনে হয়, একক ধনাত্মক আয়ন, এটাও লিখে রাখি একটু, একক ধনাত্মক আয়ন। সো এই যে আমি কয়েকটা পয়েন্ট লিখছি, এই কয়েকটা পয়েন্ট আমার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে মাস্ট ফলো করতে হবে। এই সবগুলো পয়েন্ট আমাকে মাস্ট ফলো করতেই হবে, মাস্ট। এই কয়েকটা যদি আমি ফলো করতে পারি তাহলে আমার আয়নীকরণ শক্তির সবগুলো শর্ত প্রযোজ্য হবে। তাহলে জিনিসটা কীরকম সেটা যদি একটু বলি, ধরো আমি একটা র্যান্ডম প্রচলিত কোনো মৌল না, প্রতীকের সাহায্যে বোঝাইতেছি। এটা কিন্তু কোনো মৌল না, এটা গ্যাসীয় অবস্থায় থাকবে। এটা সবার বাইরের শক্তি স্তর থেকে 1 মোল ইলেকট্রনকে তুমি সরায় ফেলবা বা নিয়ে যাবা। নিয়ে কোথায় নিয়ে যাবা ভাইয়া? অসীমে নিয়ে যাবা। কোথায় নিয়ে যাবা? অসীমে নিয়ে যাবা। তাহলে নিয়ে যাইতে তোমার যে শক্তি লাগবে সেই শক্তিটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। তাহলে এটা অবশ্যই কী হবে? একটা আয়ন হবে। একটা 1 মোল ইলেকট্রন চলে গেলে তাহলে সে কী হয়ে যাবে? একক ধনাত্মক আয়নে পরিণত হবে, এবং সেটা কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। তাহলে এই যে প্রসেসটা, এটাই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। এটার খুব ভালো কিছু এক্সাম্পল আছে, তুমি দেখবা, তুমি জানো। যেরকম ধরো আমি যদি তোমাকে বলি সোডিয়াম গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন ছেড়ে দিলে যেই একক ধনাত্মক আয়নে পরিণত হয় গ্যাসীয় অবস্থায়, সেটাই তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন এখানে কয়েকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে তোমার মাথায়। সেই প্রশ্নগুলো আমরা একটু চলো দেখি। সবাই একটু দেখো। ফার্স্ট অফ অল কথা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওয়াই ইনফিনিটি। ইলেকট্রনকে কেন আপনি অসীমে নিয়ে যাবেন? ওয়াই ইনফিনিটি। এটার উত্তরটা একটু দিচ্ছি। দেখো আমরা যখন স্থির তড়িৎ পড়বো তখন এটার ইকুয়েশনটা পাবো, তাও আমি একটু এখানে দেখাচ্ছি। ডেল ভি ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট কিউ আপন আর। এটা হচ্ছে বিভব শক্তির একটা খুবই চমৎকার ইকুয়েশন। এটা আমরা 9-10-এও অনেকে দেখছি, যারা 9-10-এ ভালো করে স্থির তড়িৎটা পড়ছো বা তড়িতের ব্যাপারটা পড়ছিল তখন হয়তো বা দেখছিলাম। এখন এই আরটা হচ্ছে এখানে দূরত্ব। এবার একটু খেয়াল করো তো, ইফ আর ইকুয়াল ইনফিনিটি, দেন ডেল ভি এর ভ্যালুটা কত হবে? তুমি একটু খেয়াল করো তো ভাইয়া। তুমি বলবো ভাই আপনি যদি এখানে আর এর ভ্যালু ইনফিনিটি বসান, সামথিং ডিভাইড বাই ইনফিনিটি। তুমি একটু খেয়াল করো 1/0, এটার মানে কি? তুমি বলবো ভাই 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে এখন তোমাকে যদি বলি তাহলে 1/∞, সামথিং ডিভাইড বাই ইনফিনিটি কত হয়ে যাবে? তুমি বলবো এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে ডেল ভি এর ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন তুমি আশা করি বুঝতেছো ইলেকট্রনকে কেন আমি ইনফিনিটিতে পাঠাই। ইনফিনিটিতে পাঠানোর একটাই রিজন, আমাকে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্টের বিভব বের করতে হবে, পার্থক্য বের করতে হবে। আমরা কিন্তু বিভব বের করতে পারি না, আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে বিভব পার্থক্য। এখন আমি শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন কোথায় নিয়ে যাব? অসীমে নিয়ে যাব। কেন অসীমে নিয়ে যাব? কারণ অসীমে যে বিভবটা আছে
অসীমে যে বিভবটা আছে সেই অসীমের বিভবটা আমরা জানি এবং সেটার মান কত 0 ভোল্ট। তুমি দেখো r = ইনফিনিটি হলে বিভবের মানটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে তুমি দেখো একটা অসীমে পাঠাবা সেই বিন্দুর বিভবটা তুমি জানো আর যেখান থেকে নিচ্ছ সেটা তুমি যদি বের করতে চাও তাহলে কিন্তু খুব সহজেই পার্থক্যটা বের করে ফেলতে পারবা, কারণ একটা তুমি জানো। সো তোমাকে যদি অসীম বলা হয় এই একটা কারণেই যে ওই বিন্দুর বিভবটাকে আমি কি করে ফেললাম 0 করে ফেললাম। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যান্সার। আচ্ছা, এবার এখানে কয়েকটা ব্যাপার স্যাপার আছে। ধরো আমি যদি এইখানে জিনিসটা চিন্তা করি, ইলেকট্রনকে তুমি পাঠাবা অসীমে, বুঝলাম আমি অসীমে পাঠাইলাম। এখন এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন তোমার মাথায় আরো আসতে পারে যে ভাই আপনি এখানে আয়নীকরণ শক্তির কথা বলছেন কিন্তু আমাকে ব্যাখ্যা দিয়েছেন বিভব দিয়ে, কি ভাই এটা কেন হলো? এটার ব্যাখ্যাটা একটু দিচ্ছি, দেখো। সো ব্যাখ্যাটা কেন বিভব দিয়ে দিলাম সেটা একটু খেয়াল করো। তোমরা একটা ইকুয়েশন পড়ছিলা ডেল ভি ইকুয়াল W/Q, ঠিক আছে? অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে কাজ করতে হয় সেটাই ছিল তড়িৎ বিভব, ঠিক আছে? সো এইখানে ডেল ভি যে রাশিটা সেটা হচ্ছে তোমার বিভব, এটা হচ্ছে আসলে বিভব বলা ঠিক না, এটা হচ্ছে বিভব পার্থক্য, এটা হচ্ছে তোমার বিভব পার্থক্য। এই ডব্লিউ হচ্ছে কৃতকাজ, কৃতকাজ মানেই কিন্তু হচ্ছে শক্তি, মনে রাখবো ভাইয়া, কৃতকাজ মানেই কি শক্তি। তোমরা এটা পড়ছো ফিজিক্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 5-এ পড়ছো, কৃতকাজ মানেই কি শক্তি। আর এখানে কিউ মানে হচ্ছে আধান, কিউ মানে হচ্ছে আধান। এখন তুমি একটু চিন্তা করো, এই বিভব আর শক্তি কি এক জিনিস হইতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, এক জিনিস হইতে পারে। বিভব আর শক্তি এক জিনিস হইতে পারে। কখন? কখন ভাইয়া? যখন ইফ কিউ ইকুয়াল 1 কুলম, কিউ ইকুয়াল 1 কুলম। তুমি একটু চিন্তা করো, যদি কিউ ইকুয়ালস টু এখানে তুমি 1 বসাও, তুমি বসায় দেখো, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে? ডেল ভি ইকুয়াল ডব্লিউ হয়ে যাবে। তাহলে আমরা যে বলতেছি আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব একই জিনিস। এটা কখন হচ্ছে? যখন আমি যদি এই ইকুয়েশন দিয়ে চিন্তা করি বিভব আর শক্তি এক জিনিস হবে তখনই যখন তোমার চার্জটা কি হবে 1 কুলম হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কেন অসীমে পাঠান ভাইয়া? একটা বিন্দুর বিভবকে আমি 0 করে ফেলার জন্য আমি অসীমে ইলেকট্রনটাকে পাঠাই। এই যে আমরা বলতেছিলাম ইলেকট্রনকে অসীমে পাঠাবো, কই থেকে পাঠাবো এটা যদি জিজ্ঞেস করি, ইলেকট্রনকে কই থেকে পাঠাবো? ইলেকট্রনকে পাঠাবো তার বাইরের শক্তিস্তর থেকে, সবার বাইরের শক্তিস্তর থেকে, সবার বাইরের শক্তিস্তর থেকে। এটা কিন্তু মনে থাকে জানো, সবার বাইরের শক্তিস্তর থেকে, সবার বাইরের শক্তিস্তর থেকে। সো আমি যদি একটু চিন্তা করি, ধরো আমি এভাবে চিন্তা করি, ধরো এটা হচ্ছে সোডিয়ামের পরমাণু নিউক্লিয়াস, এটা তার প্রথম শক্তিস্তর, তাহলে এই শক্তিস্তরে আছে 2টা, পরের শক্তিস্তরে আছে 8টা। এভাবে চিন্তা যদি করি, এটাতে আছে 8টা, পরেরটাতে আছে 1টা, পরেরটাতে আছে কয়টা? 1টা, ঠিক আছে? সো আমি এখানে ইলেকট্রনগুলো বসাই দিই। তাহলে এটা নিউক্লিয়াস, এখানে আছে 2টা, এটাতে আছে 2টা, এটাতে আছে 8টা, এইটাতে আছে আমার হচ্ছে 8টা, এখানে আছে 8টা, আর এখানে আছে আমার 1টা। হ্যাঁ, সো এইখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাকে আমার বাইরে পাঠাইতে হবে, এইখানের এই ইলেকট্রনটাকে বাইরে পাঠাইতে হবে। এখন এটাকে তুমি কোথায় পাঠাবা? কোথায় পাঠাবা? অবশ্যই তুমি বলবা ভাই আপনি পাঠাবেন যখন, তখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে যদি দেখেন, আপনি একটু আগে আমাকে বলে ফেলছেন এটা আপনি কোথায় পাঠাবেন? অসীমে পাঠাবেন। কোথায় পাঠাবেন? ইলেকট্রনটাকে অসীমে পাঠাবেন। এই যে দেখো, ইলেকট্রনকে তোমাকে টেনে হিচড়ে বের করতে হচ্ছে, ইলেকট্রনকে টান দিয়ে বের করতে হচ্ছে। এই চিত্রটা এখানে কিন্তু দেওয়া ছিল, ইলেকট্রনকে সে কিন্তু কি করতেছে বলো তো? পুল করতেছে, পুশ না পুল, টানতেছে, নিজের দিকে টানতেছে, পুল। তাহলে তাকে কি করতে হচ্ছে? এখানে শক্তি দিতে হবে। সে যেহেতু টানবে তাহলে তোমার এখানে কি করতে হবে? এনার্জি ইনপুট দিতে হবে, শক্তি ইনপুট দিতে হবে। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বলো, কোনো একটা সিস্টেমে তুমি যদি শক্তি ইনপুট দাও তখন সেই প্রসেসটা কি তাপ উৎপাদন নাকি তাপ হারি? তুমি একটু চিন্তা করো। তবে ভাই আপনি শক্তি দিবেন, যদি শক্তি দেন মানে শক্তির শোষণ হবে, শক্তির শোষণ হবে। তাহলে এখানে অবশ্যই ডেল্টা এইচ এনথালপি যেটা আছে এটা অবশ্যই কি হবে? পজিটিভ হবে। কারণ এটা কি চেঞ্জ হবে? এটা অবশ্যই চেঞ্জটা হবে তাপ হারি। কি চেঞ্জ হবে? তাপ হারি। কারণ আপনি এখানে শক্তি দিবেন তাহলে অবশ্যই এখানে কি হবে? ডেল্টা এইচটা পজিটিভ হবে। তাহলে পুরো জিনিসটা আমি একটু আবার বলে ফেলি। গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রনকে সরায়া গ্যাসীয় অবস্থায় একক ধনাত্মক আয়নে পরিণত করব। যে শক্তির প্রয়োজন হবে সেটাই আমার কি? আয়নীকরণ শক্তি। এই পুরো প্রসেসের ক্ষেত্রে আমার ডেল্টা এইচ এর সাইনটা কি হবে? ডেল্টা এইচ, এটার সাইনটা কি হবে? পজিটিভ হবে। কারণ এখানে কি হবে? তাপ হারি পরিবর্তন হবে।
আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছি কেন আমি ইনফিনিটিতে এটা বুঝাইতে পারছি, একক ধনাত্মক আয়ন কেন হয়েছে সেটাও বুঝতে পারছি, আর 1 মোল এটা একটু খেয়াল রাখতে হবে। এখন একটু খেয়াল করো, তাহলে এই ডেল্টা এইচ এটা কি তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন। তাহলে এখন আমি যদি এখন তোমাকে ছোট্ট করে জিজ্ঞেস করি যে আয়নীকরণ, শর্ট ফর্ম লিখলাম, হ্যাঁ আয়নীকরণ শক্তি, এই যে এটা শর্ট ফর্ম লিখলাম আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি এটার একক কি হবে, এটার একক কি হবে তুমি কি বলবা, এটার একক কি হবে, একক কি হবে তুমি বলবো ভাই শক্তি আছে, স্বাভাবিকভাবে শক্তি, ভাই কি আছে শক্তি, শক্তি দেখো শক্তি, সব শক্তি, শক্তি দিয়ে টান দিয়ে নিচ্ছ, আয়নীকরণ শক্তি ইনপুট দিচ্ছ, তাহলে এটা তাপ প্রক্রিয়া, তাহলে এটার এককটা কি হবে, এককটা হবে জুল, জুল পার মোল। কেন ভাইয়া জুল পার মোল আনছেন, কেন জুল পার মোল আনছেন, কেন জুল পার মোল আনছেন, জুল পার মোল আনার রিজন হচ্ছে ভাইয়া আমি দেখো 1 মোলের জন্য চিন্তা করি, 1 মোলের জন্য চিন্তা করি, খেয়াল করো 1 মোলের জন্য চিন্তা করি, 1 মোলের জন্য চিন্তা করি, দ্যাটস ওয়াই আমাকে এখানে কি আনা হয়েছে, এককটা জুল পার মোল আনা হয়েছে। এবার এখানে একটু ঠান্ডা মাথায় কিছু জিনিসপত্র তোমাকে দেখতে হবে, কিছু জিনিসপত্র তোমাকে দেখতে হবে ভাইয়া, না দেখলে হবে না। ওকে, সো আমরা কিছু জিনিসপত্র চলো দেখি, একক নিয়ে একটু কথাবার্তা বলি। ইউনিট, ইউনিট মানে হচ্ছে একক, ইউনিট মানে হচ্ছে একক। তাহলে এককটা তুমি অলরেডি কি পাইলা, জুল পার মোল। এটাকে আমরা একটু এভাবে লিখে ফেলি তো, জুল ডিভাইড বাই মোল, জুল পার মোল। সমস্যা আছে না ভাই, কোনো সমস্যা নেই। এবার এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, জুল পার মোলকে এখন কি করব 1000 দিয়ে ভাগ করব, জুল পার মোলকে কি করব 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ। ধরো আমি একটা ভ্যালুই বলি, একটা ভ্যালু নিই তাহলে তোমাদের জন্য ইজি হবে। ধরো আমি এখানে একটা ভ্যালু নিলাম, ধরো এখানে আমি বললাম 520 জুল পার মোল, ঠিক আছে, এটা আমি বললাম। এখন এটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, এটা জাস্ট বোঝার জন্য, 520 ভাগ 1000, 520 ভাগ 1000, তাহলে এটার একক কি হবে, 520 ভাগ 1000, এটার একক কি হবে, 520 ভাগ 1000। তুমি যদি চিন্তা করো এটার এককটা কি হবে, এখানে যদি চিন্তা করো এটার এককটা কি হবে, তখন তুমি বলবো ভাইয়া জুল পার মোলকে আপনি যেহেতু 1000 দিয়ে ভাগ করছেন তাহলে এটা হয়ে যাবে কিলো জুল পার মোল, তাহলে এটা কি হয়ে যাবে, কিলো জুল পার মোল। ওকে, সো কিলো জুল পার মোল হয়ে গেছে, তাহলে 520 ভাগ 1000, তাহলে এখানে কিলো জুল পার মোল হয়ে গেছে। আচ্ছা, এবার এটার ভ্যালুটা কত আসবে, তাহলে এটা আসবে 0.520 কিলো জুল পার মোল। তাহলে জুল পার মোল থেকে আমি কিলো জুল পার মোলে কেমনে আসবো, 1000 দিয়ে ভাগ করব। তাহলে এখন তোমাকে যদি এখানে বলা হয় যে ভাই একক তো জুল পার মোল আছে, এখান থেকে আপনি যদি কিলো জুল পার মোলে আসেন তাহলে আপনি কিভাবে আসেন, আপনি বলবেন 1000 দিয়ে ভাগ, 1000 মানে কি 10 কিউব, তাহলে এটা কি হয়ে যাবে কিলো জুল পার মোল। আশা করি বুঝতেছি। সো জুল পার মোল থেকে আমি কিলো জুল পার মোলে কেমনে আসতে পারি, খুবই সহজ, 1000 দিয়ে ভাগ করলেই কিলো জুল পার মোলে চলে আসলাম। ওইটা ওই পাশে বুঝাইতেছি আর এই পাশে আমি কনভার্সনের ম্যাপটা দাঁড় করাইতেছি। এইবার আমি একটু এটাকে চিন্তা করি, খেয়াল করো ভাইরা, খেয়াল করো, আমি এই যে এই জায়গাটা থেকে এইখান থেকে এটা এভাবে লিখে ফেললাম 520 জুল ডিভাইডেড বাই এখানে লিখে ফেললাম 1 মোল, 1 মোল। সমস্যা আছে, উত্তর হচ্ছে না ভাইয়া কোনো সমস্যা নেই, 520 জুল পার মোলই আছে। এবার এটাকে আমরা 520 ডিভাইড বাই 1 মোল, এখানে লিখলাম 1 মোল, আর এইখানে এই রাশিটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করলাম। এই রাশিটাকে কি করলাম 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করলাম। তাহলে এইবার এটা কি হয়ে যাবে, তুমি একটু খেয়াল করো, জুলকে এটা দিয়ে ভাগ করলে কি আসে, তুমি বলবা ভাই এটা তো আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। তাহলে আপনি যদি এখন জুলকে এটা দিয়ে ভাগ করেন, 520কে যদি আপনি 1.6 জুলে আছে, ঠিক আছে, এত জুল সমান এত ইলেকট্রন ভোল্ট, মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 জুল সমান হবে 1 বাই এই রাশিটা, তাহলে 520 জুল সমান হবে 520কে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে এই রাশিটা এবার কি হয়ে যাবে, ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে, ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তাহলে জুল পার মোল থেকে আমি যদি ইলেকট্রন ভোল্ট পার মোলে আসতে চাই, এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা আমরা চাইলেই কিন্তু বের করে ফেলতে পারবো, এখানে কিন্তু চাইলে আমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবো, 520 ভাগ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার আসবে 3.25 ইন্টু 10 টু দি পাওয়ার 21 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই নিচে কি আছে 1 মোল। তাহলে জুল পার মোল থেকে ইলেকট্রন ভোল্ট পার মোলে কেমনে যাওয়া যায়, জুল পার মোল থেকে ইলেকট্রন ভোল্ট পার মোল কেমনে যাব, খুবই সহজ, জুল
পার মোল, এটা থেকে আমি যদি ইভি ইলেকট্রন ভোল্ট পার মোল এটাতে আসতে চাই, কিভাবে আসবো? তাহলে ইলেকট্রনের চার্জের মান দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। ইলেকট্রনের চার্জের মান দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। কারণ যেটা দিয়ে ভাগ করছি এটা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনের চার্জের মান। ইলেকট্রনের চার্জের মান দিয়ে ভাগ করে দিলাম, ইলেকট্রনের চার্জের মান দিয়ে ভাগ করে দিলাম। কিউ ই ইলেকট্রনের চার্জের মান দিয়ে ভাগ করে দিলে জুল পার মোল থেকে ইলেকট্রন ভোল্ট পার মোলে চলে আসে। আচ্ছা, এবার একটু চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। 1 মোল এটা মানে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এইখানে 3.25 ইন্টু 10⁻21, এখানে লিখলাম ইলেকট্রন ভোল্ট। আর 1 মোল সমান কতটি পরমাণু? তাহলে 6.02 ইন্টু 10⁻23 টি কি হয়ে গেছে? এটা অ্যাটম হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাটম মানে পরমাণু। 1 মোল সমান এতটি পরমাণু। তাহলে এবার এককটা কি হয়ে গেছে? এককটা কি হয়ে গেছে? ভাগ করছো, কিন্তু এখনো কিন্তু কি করতেছো? 3.25 ইন্টু 10⁻21 কে কি করছো? ভাগ করছো। তাহলে ভাগ করে ফেলি, চলো। অ্যান্সার ভাগ 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে, সো এটা ভাগ করলে কি আসতেছে? এটা ভাগ করলে আসতেছে তোমার এইখানে 5.39 ইন্টু 10⁻³ এককটা কি আসতেছে? ইভি পার অ্যাটম, ইভি পার অ্যাটম। তাহলে এবার একটু আমি যদি বলি ইভি পার মোল থেকে আমি যদি বলি ইভি পার অ্যাটমে আসবো, ইবি পার অ্যাটমে আসবো। হাউ তুমি কি বলবো ভাইয়া? আপনি ভাই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দেন, আপনি চলে আসবেন ইবি পার অ্যাটমে। এই যে ভাই আপনি যে একটা ফ্লোচার্ট দাঁড় করাইতেছেন জুল পার মোল থেকে, আপনি জুল পার মোল থেকে ইবি পার মোলে আসবেন। কিভাবে আসবেন? ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিবেন। ইবি পার মোল থেকে ইবি পার অ্যাটমে আসবেন। কিভাবে আসবেন? আপনি কিভাবে আসবেন? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিবেন। এখন আপনাকে যদি বলা হয় ভাইয়া আপনি না উল্টা যাবেন, এখানে আসবেন, কিভাবে আসবেন? আরে ভাই এটা কি কইলেন আপনি? হ্যাঁ, এগুলো তো কোনো ব্যাপারই না আমার জন্য অনেক ইজি, এগুলো অনেক সহজ, এগুলো কি অনেক সহজ, আমরা কিন্তু এটা জানি। কিভাবে যাব? গুণ করে দিব, সহজ হিসাব। এটা কি করে দিব? গুণ করে দিব, তাইলেই আমি চলে যাব, তাইলেই আমি কি করব? চলে যাব। আচ্ছা, তাহলে এখন এখান থেকে ইবি পার অ্যাটম থেকে এখানে কি করব? তো তুমি বলবা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাই গুণ করে দিবেন। এখান থেকে যদি এখানে আসতে চান তাহলে কি করবেন? ভাই ইলেকট্রনের চার্জের দিয়ে গুণ করে দিবেন। এই যে দেখেন রিলেশন দাঁড়ায় গেছে। জুল পার মোল থেকে আপনি যদি কিলোজুল পার মোলে যাইতে চান তাহলে কি করবেন? 1000 দিয়ে কি করবেন? 1000 দিয়ে ভাগ করে দিবেন, 1000 দিয়ে ভাগ করে দিবেন। কিলোজুল পার মোল থেকে জুল পার মোলে আসতে চান, কিলোজুল পার মোল থেকে, তাহলে 1000 দিয়ে কি করে দিবেন? গুণ করে দিবেন। এই যে দেখেন পুরা ফ্লোচার্টটা আপনি দাঁড় করায় ফেলছেন, পুরা কি করছেন? ফ্লোচার্টটা আপনি দাঁড় করায় ফেলছেন। এই যে ফ্লোচার্টটা দাঁড় করাইছেন, এই ফ্লোচার্টটা ভাইয়া আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এই যে ফ্লোচার্টটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ম্যাথ করার সময় ভাইয়া কাজে লাগে। কখন কোন এককে চাবে এটা তোমাকে ঠান্ডা মাথায় দেখতে হবে। আমি কিন্তু এখানে ধরে সবকিছু দেখাইছি। আয়নীকরণ শক্তির একক কিন্তু জুল পার মোলে আসবে, জুল পার মোলে আসবে। তারপর তুমি এখানে কি মানে কনভার্ট করে তোমাকে চিন্তা করতে হবে। সো এখানে ডেল্টা এইচ এর সাইনটা পজিটিভ আসবে, কারণ শক্তির শোষণ হবে এবং এটা তাপহারী প্রক্রিয়া হবে। তাপহারী প্রক্রিয়া ডেল্টা এইচ পজিটিভ হয়। আয়নীকরণ শক্তির একক হচ্ছে জুল পার মোল। একককে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমি এখানে দেখাই দিলাম। পুরো জিনিসটা তোমাদের আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবং কেন ইনফিনিটি নিয়েছি সেটা বুঝাইলাম, কেন আয়নীকরণ শক্তি আর বিভবকে আমরা একই জিনিস বলতেছি সেটা বুঝাইলাম, আর কেন তাপহারী সেটাও আমি বুঝাইলাম। কারণ তুমি শক্তিকে শোষণ দিতেছো, শক্তির শোষণ হবে, শক্তির শোষণ মানেই তাপহারী প্রক্রিয়া। আচ্ছা, এবার আয়নীকরণ শক্তির সম্পর্কে আমরা একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করি। আমরা বললাম এটা গ্যাসীয় অবস্থায়, আমরা একটু পরে হেডিংটা পড়তেছি। তাহলে 1 মোল ইলেকট্রন ছেড়ে দিবে, 1 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে A+ গ্যাসীয় অবস্থায় যাবে। ঠিক আছে, এই গেল। এবার এইটা আমি একটা 1 মোল ইলেকট্রন ছাড়লাম। এইখানে যে আয়নীকরণ শক্তিটা হবে, এই আয়নীকরণ শক্তিটা স্পেশাল নাম আছে আয়নীকরণ শক্তির। আচ্ছা, আয়নীকরণ শক্তির ইংলিশটা কি দেখো? আয়োনাইজেশন এনার্জি। এটা শর্ট ফর্মটা কি হবে? তাহলে শর্ট ফর্মটা হবে আই, তারপর হবে ই, আয়োনাইজেশন এনার্জি। তাহলে এইখানে যে প্রসেসটা হবে এটা হবে ডেল্টা এইচ, এবং এটা কি হবে? পজিটিভ হবে। ডেল্টা এইচ কি হবে? পজিটিভ হবে। এবং এখানে দেখো প্রথমবার সেই ইলেকট্রনটা ছাড়ছে একদম শুরুতে মাত্র, এখনো সে আগে ইলেকট্রন ছাড়ে নাই। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে IE1, মানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি ফার্স্ট, মাত্র একটা ছাড়ছো। ভাই আরেকটু বুঝান, আমি না বুঝি নাই কথাটা, দেখাচ্ছি ভাই। দেখো ধরো এবার তুমি আরো একটা ইলেকট্রন ছাড়বা, A+ গ্যাসীয় অবস্থায় আছে, তুমি এখান থেকে আরো 1 মোল ইলেকট্রন ছেড়ে এবার তাহলে কি হয়ে যাবা? A2+ গ্যাসীয় হয়ে যাবা। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর সাইন তো আগের মতোই থাকবে, পজিটিভ থাকবে। এবং এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জির বাংলা হচ্ছে আয়নীকরণ শক্তি, সবার উপরে হেডিং এ লেখা আছে। এবার খেয়াল করো, তুমি যদি জিজ্ঞেস করা হয় A2+
এটা গ্যাসীয় অবস্থায় আছে, এখান থেকে তুমি যদি আরও 1 মোল ইলেকট্রন ছেড়ে দাও তাহলে এটা কি হয়ে যাবে A3+, এটা কি হয়ে যাবে গ্যাসিয়াস। এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর সাইন কি হবে ভাই, ডেল্টা এইচ এর সাইন হবে পজিটিভ, পজিটিভ। এই ক্ষেত্রে এই আয়োনাইজেশন এনার্জিটাকে আমরা কি বলবো IE3, থার্ড আয়োনাইজেশন এনার্জি। এটা কিন্তু চলতেই থাকবে কন্টিনিউয়াসলি, এরপর একটা হবে ফোর্থ, এরপর একটা হবে ফিফথ, এরপর একটা হবে সিক্স, এভাবে চলতেই থাকবে। ভাই এটার কি কোনো রিয়েল লাইফ এক্সাম্পল আছে? কেন থাকবে না ভাই, অবশ্যই আছে রিয়েল লাইফ এক্সাম্পল, কেন থাকবে না, অবশ্যই থাকছে। তুমি দেখো অ্যালুমিনিয়াম গ্যাসিয়াস স্টেট 1 মোল ইলেকট্রন ছাড়ছে, সে ছেড়ে কি হয়েছে অ্যালুমিনিয়াম প্লাস গ্যাসিয়াস স্টেট, দেখো এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এবার আমি যদি বলি অ্যালুমিনিয়াম প্লাস গ্যাসিয়াস স্টেট, সে আরও 1 মোল ইলেকট্রন ছাড়ছে, এটা ছেড়ে কি হয়েছে অ্যালুমিনিয়াম 2+ হয়েছে। সে কিন্তু একসাথে 3 মোল ইলেকট্রন ছেড়ে দেয় না, স্টেপ বাই স্টেপ, ফার্স্টে 1 মোল, তারপর 2 মোল, তারপর 3 মোল, এভাবে মানে প্রতি স্টেপে সে 1 মোল 1 মোল করে ছাড়ে। ব্যাপারটা এমন না কেউ একসাথে 2 মোল ইলেকট্রন ছেড়ে দেয়, ব্যাপারটা এমন না, ঠিক আছে। সো এইখানে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, এটা কি হয়ে গেছে গ্যাসিয়াস স্টেট। সো তুমি এখানে চাইলে এটার সাথে এটা রিলেট করতে পারবা যে এটা হচ্ছে থার্ড আয়োনাইজেশন এনার্জি, এটা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। সো আমরা মোটামুটি প্রথম দ্বিতীয়, শুধু কি ভাই এটাই হয়, ফোর্থ হইতে পারে, ফোর্থ হইতে পারে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে +7 হয়, তুমি একটু খেয়াল করো, KMnO4, KMnO4, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত ভাইয়া +7, এটার মানে কি ভাই বুঝতেছো, মানে বুঝতেছো, তো +7। সো জাস্ট ঠান্ডা মাথায় যদি চিন্তা করো অনেকগুলো হইতে পারে। সো আমি আপাতত এখানে 3টা দেখাইছি। এবার কয়েকটা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে। এই যে এখানে ভাই আপনি 3টা নিছেন, এই 3টাই কি হবে ভাইয়া, তাপ উৎপাদী না তাপহারী হবে? এরা সবাই কি হবে, সবাই তাপহারী, সবাই তাপহারী হবে, সবাই তাপহারী। এবার এখানে আমি একটু কথাবার্তা বলি, একটু খেয়াল করো ভাইয়া, এটা তো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, তাহলে আমরা এখানে কি বলবো এটাকে, এটাকে আমরা বলবো হচ্ছে ΔH1, ΔH1। এটা আমার সেকেন্ড আয়োনাইজেশন ΔH2, এটা আমরা কি বলবো থার্ড আয়োনাইজেশন, তাহলে ΔH3। এখন এই তিনটার মধ্যে কোনটার ভ্যালু সবচেয়ে বেশি হবে, এখানে একটা ছোট্ট এমসিকিউ মাঝে মাঝে আসে, এই তিনটার একটা অর্ডার আছে ভাইয়া, একটা ছোট্ট অর্ডার আছে। এই ΔH এর মধ্যে এই ΔH3 এর ভ্যালুটা সবচেয়ে বড় হবে, তারপর হবে ΔH2 এর ভ্যালুটা, আফটার দ্যাট হবে ΔH1 এর ভ্যালুটা, ঠিক আছে। এটা কিন্তু মাঝে মাঝেই এমসিকিউ এ আসে, সো আমরা এটা মনে রাখবো। ΔH3 এর ভ্যালুটা সবচেয়ে বড়, তারপর হচ্ছে ΔH2 এর ভ্যালুটা, তারপর হচ্ছে ΔH1 এর ভ্যালুটা। সহজ ভাষায় তোমাকে যদি আরেকটু বলি, এইখানে IE3 থার্ড আয়োনাইজেশন এনার্জিটা সবচেয়ে বেশি হবে, তারপর হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, তারপর হবে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এটা নির্দিষ্ট মৌলের জন্য। আচ্ছা, সো এই যে দেখো তুমি ইলেকট্রন স্টেপ বাই স্টেপ ছেড়ে ছেড়ে তুমি কিন্তু কাজ করতেছো, এবং এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় আয়নীকরণ শক্তি, এইটা আমি চিন্তা করলাম এবং বুঝে গেলাম। এবার এখানে আমি ইউনিটগুলো নিয়ে বলছিলাম, ইউনিটগুলো নিয়ে আশা করি সবাই বুঝছো, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই ফ্লোচার্টটা। আমি ফ্লোচার্টটা একটু সাম আপ করে দিই তোমাদেরকে, এগুলো মুছে দিই, এগুলো তো আশা করি জাস্ট বোঝানোর পারপাসে বলছিলাম, আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, এগুলো আমি মুছে দিই, এগুলো মুছে দিই, তুলছো তো অবশ্যই। আমি জাস্ট সাম আপ করে দিচ্ছি জিনিসটা, যেটা আমার কাজে লাগবে ম্যাথ করার সময় সেটা আমি সাম আপ করে দিচ্ছি, পুরো জিনিসটা সাম আপ করে দিচ্ছি। দেখো কিলো জোল পার মোল এখানে দিব, তারপর দিব জুল পার মোল, তারপর দিব হচ্ছে ইভি, তোমরা এইভাবেই খাতায় লিখবা ইভি পার মোল, তারপর দিব ইভি পার অ্যাটম, ঠিক আছে। সো কিভাবে আসছি পুরো জিনিসটা কিন্তু আমরা জানি, কিলো জুল পার মোল থেকে এখানে আসতে চাইলে এখানে গুণ করতে হবে 10 কিউব দিয়ে, জুল পার মোল থেকে ইলেকট্রন ভোল্ট পার মোলে আসতে চাইলে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ, ইলেকট্রন ভোল্ট পার মোল থেকে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এখানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম থেকে এখানে আসতে চাইলে এখানে ভাগ করছিলা, তাহলে এখানে কি করবা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ, এইটা থেকে জুল পার মোলে আসতে চাই তাহলে এখানে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ, এখান থেকে এখানে আসতে চাই এখানে ভাগ গুণ করছিলাম, তাহলে এখানে কি করব ভাগ করব 10 কিউব দিয়ে। সো এটা হচ্ছে ইউনিটের ব্যাপার স্যাপার, আশা করি এটা বুঝতে পারছি। আর এখানে আমি বলছিলাম কেন ইনফিনিটি, পুরো জিনিসটা আমাদের আশা করি ক্লিয়ার। সো আয়োনাইজেশন এনার্জি পুরোটা জিনিসটা যদি সাম আপ করি, কি কি আসতেছে, গ্যাসিয়াস স্টেট, ইলেকট্রন সবার বাইরের শক্তি স্তর থেকে তুমি অসীমে পাঠাবা, তোমার শক্তি শোষণ হবে, তাহলে তা ভারী প্রক্রিয়া হবে। অসীমে কেন পাঠাচ্ছি, কারণ ওই বিন্দুতে বিভব শূন্য হচ্ছে। আচ্ছা, তারপর এটা শক্তির এককগুলো তো আমি অলরেডি বলেই ফেললাম, আর এখানে অবশ্যই গ্যাসিয়াস হইতে হবে এবং 1 মোলের জন্য আমি চিন্তা করব। আচ্ছা, সো পুরো জিনিসটা আমাদের আয়নীকরণ শক্তির ব্যাপার স্যাপার মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে। এবার আমরা একটু আরো ডিটেইলসে পড়াশোনা করব, আরো ডিটেইলসে। আমরা এবার পিরিয়ড 2 নিয়ে একটু চিন্তা করি, পিরিয়ড 2 2 নম্বর পিরিয়ড নিয়ে একটু চিন্তা করি, 2 নম্বর পিরিয়ড নিয়ে একটু ডিটেইলস চিন্তা ভাবনা করব, আয়নীকরণ শক্তির আরো সহজ হিসাবে বোঝার চেষ্টা করব। সো খেয়াল করো ভাইরা, খেয়াল করো, পিরিয়ড 2 থেকে কে আছে, তুমি বলবা লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে,
তারপর আছে নাইট্রোজেন, তারপর আছে অক্সিজেন, তারপর আছে ফ্লোরিন, তারপর কি আছে নিয়ন। এই হচ্ছে আমার পিরিয়ড 2-তে থাকা মানুষজন। এরা হচ্ছে পিরিয়ড 2-তে থাকা মানুষজন, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, এরা পিরিয়ড 2-তে থাকা মানুষজন। আচ্ছা, এবার আমরা এইখানে এদের সবগুলার গ্রাফিক্যালি একটু দেখব কাদের কীরকম আয়োনাইজেশন এনার্জি হবে। বিফোর দ্যাট এদের আমি হচ্ছে পারমাণবিক সংখ্যাটা তোমাদের সাথে লিখে দিই। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন হচ্ছে 9 আর নিয়ন হচ্ছে 10। সো আমি একটা কাজ করি, ছোট্ট করে এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে লিখে ফেলি। লিথিয়াম কত হবে 1s2, তারপর কি হবে 2s1, 1s2 3 না? হ্যাঁ 1s2 2s1, হ্যাঁ ঠিক আছে তো 2s1, ঠিক আছে ওকে। তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম হচ্ছে 1s2, তারপর হচ্ছে 2s2, বোরন হচ্ছে 1s2 2s2, তারপর হচ্ছে 2p1। আমি এদের সবার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতেছি। তারপর কার্বন 1s2 2s2, তারপর হচ্ছে 2p2, তারপর হচ্ছে নাইট্রোজেন 1s2 2s2, তারপর হচ্ছে 2p3, অক্সিজেন এটা হচ্ছে 1s2 2s2, তারপর হচ্ছে 2p4, তারপর হচ্ছে ফ্লোরিন এটা হচ্ছে 1s2 2s2 2p5, তারপর ফ্লোরিনের পরে আছে নিয়ন, নিয়ন হচ্ছে 1s2 2s2, তারপর হচ্ছে 2p6। সো আমি সবার এখানে কি করলাম ভাই, সরি সবার এখানে কি করলাম ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড় করালাম, ঠিক আছে। আমি সবার ইলেকট্রনিক কনফিগারেশন এখানে লিখলাম। এই পাশে নিয়ে আসি, ওকে। আর আমি পিরিয়ড 2 এর যে এলিমেন্টগুলো ছিল সেগুলোও এখানে লিখে ফেললাম। এবার আমরা একটা গ্রাফ এখানে ড্র করব। তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো। এই বরাবর দিব অ্যাটমিক নাম্বার, এই বরাবর কি দিবেন ভাই অ্যাটমিক নাম্বার, আর এই বরাবর দিব হচ্ছে আমি, আচ্ছা একটু নিচে দেই নাহলে ঝামেলা হয়ে যাবে। এই বরাবর দিব অ্যাটমিক নাম্বার, আর একটু পরে দিই, আর এই বরাবর দিব হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এবং এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ফার্স্ট। তাহলে এখানে কি দিবেন ভাইয়া IE1 ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, আর এই বরাবর কি দিবেন অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। তাহলে কারা কারা আছে অ্যাটমিক নাম্বার, তুমি দেখো 3 থেকে শুরু করছো, তাহলে এখানে ধরো 3, তারপর ধরো 4 5 6 7 8 9 10। সো মোটামুটিভাবে এরাই আছে, ঠিক আছে। সো অ্যাটমিক নাম্বারটা আমি একটু সেটা অন্য কালারে লিখে দিই, অন্য কালারে লিখে দিই ভাইরা, একটু ধৈর্য ধরো লিখে দিচ্ছি। এনে হচ্ছে 3 4 5 6 7 8 9 10, আর এই বরাবর হচ্ছে আমি অ্যাটমিক নাম্বার দিছি, অ্যাটমিক নাম্বার এই বরাবর হচ্ছে অ্যাটমিক নাম্বার দেওয়া হয়েছে, আর এই বরাবর হচ্ছে আয়োনাইজেশন এনার্জি দেওয়া হয়েছে। সো আমরা এবার এই গ্রাফটা ড্র করব, ঠান্ডা মাথায় গ্রাফটা ড্র করব। আয়োনাইজেশন এনার্জি মানে কি আমরা কিন্তু জানি, আয়োনাইজেশন এনার্জি মানে কি, আয়োনাইজেশন এনার্জি মানে হচ্ছে ইলেকট্রনকে বের করব। কই থেকে বের করব, সবার বাইরের শক্তি স্তর থেকে। বুঝাইছিলাম এই যে সোডিয়ামের ক্ষেত্রে সবার বাইরের শক্তি স্তর, দেখো এখানে এটা হচ্ছে আমার n=3, এটা হচ্ছে আমার n=2, আর এটা হচ্ছে আমার n=1, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার n=1, এটা হচ্ছে আমার n=2, আর এটা হচ্ছে আমার n=3। দেখো সবার বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রনটাকে কোথায় পাঠাবো, অসীমে পাঠাবো। যে শক্তি লাগবে সেটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। সো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, লিথিয়ামের সবার বাইরের শক্তি স্তরকে তুমি একটু খেয়াল করো, সবার বাইরের শক্তি স্তর হচ্ছে 2s1, সবার বাইরের শক্তি স্তর হচ্ছে 2s1, 2s1। তাহলে এইখান থেকে ইলেকট্রনকে বের করতে অবশ্যই কিছু পরিমাণ কি লাগবে, শক্তি লাগবে। তাহলে ধরো লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান হচ্ছে এটা, ধরতেছি এটা, তাহলে এটা হচ্ছে লিথিয়াম। এইবার ঠান্ডা মাথায় দেখো বেরিলিয়ামের এইখানে ইলেকট্রন 2s2 আছে। সো তুমি যদি 2s এর কনফিগারেশন দেখো, 2s এর তুমি যদি কনফিগারেশন দেখো, বাইরের শক্তি স্তর হচ্ছে 2s, তাহলে 2s থেকে ইলেকট্রন আমার বের করতে হবে। তাহলে 2s এ অলরেডি এরকম দুইটা আছে। এবার একটু চিন্তা করো, এটা তো 2s, এটা 2s, s অরবিটাল অলরেডি এটা ফিল্ড হয়ে আছে, ফুল ফিল্ড হয়ে আছে। তার মানে এটা কি হয়ে আছে, ফিল্ড হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে। এটা কি ভাইয়া স্টেবল না স্টেবল না,
এটা অবশ্যই কি, এটা অবশ্যই কি স্টেবল। তাহলে এখান থেকে ইলেকট্রনকে তুমি যদি বের করতে চাও তাহলে তোমার শক্তির মান বেশি লাগবে না কম লাগবে? তুমি বলবো ভাই আল্লাহ এটা তো খুবই মানে কমন একটা কথা, এটা অনেক স্টেবল হয়ে আছে, কারণ পূর্ণ অবস্থায় আছে। আমরা জানি পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, আমরা কিন্তু এটা জানি পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। তাহলে যেহেতু বেরিলিয়ামে এখানে 2s ফিল্ড হয়ে আছে, পূর্ণ হয়ে আছে, তাহলে এখান থেকে ইলেকট্রনকে বের করতে গেলে আমাকে অনেক শক্তি দিতে হবে। তাহলে অবশ্যই বেরিলিয়ামের ক্ষেত্রে আমি যখন চিন্তা করব, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান কি হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান কি হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। তাহলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান ধরো এইখানে দিলাম, তাহলে এটা হচ্ছে বেরিলিয়াম। এই টানগুলো কেন দিচ্ছি, যাতে আমরা ওই যে মিলাইতে পারি লাস্টে যায়, হ্যাঁ, মানে সেম রাখার জন্য আর কি, সেম রাখার জন্য, ঠিক আছে। সো লিথিয়ামের ক্ষেত্রে এটা আর বেরিলিয়ামের ক্ষেত্রে এটা। এইবার তুমি চিন্তা করো বোরনের ক্ষেত্রে, সো বোরনের বাইরের শক্তি স্তরকে তুমি দেখো তো ভাইয়া, বোরনের বাইরের শক্তি স্তর হচ্ছে কিন্তু 2p1। এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সে যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, এটা যদি তার জন্য ছেড়ে দেয়, তাহলে যেই স্ট্রাকচারটা পাচ্ছে সেটা কিন্তু হিলিয়ামের স্ট্রাকচার, 2s2, বাইরের শক্তি স্তরে 2টা থাকবে। তাহলে এটা তার জন্য ছাড়াটাই লাভজনক, সে কিন্তু ধরে রাখা তার জন্য লস, কারণ ইলেকট্রন ছাড়লেই এটা চলে যাবে তার জীবন থেকে, এটা চলে যাবে, তাহলে সে নিষ্ক্রিয় মৌলের কাঠামো পাওয়া যাবে 2s2, তাহলে বাইরের শক্তি স্তরে হিলিয়ামের মতো কাঠামো পাওয়া যাবে। তাহলে সে এখান থেকে ইলেকট্রনকে ছাড়ার জন্য বসে আছে, ইলেকট্রনকে কি করতেছে, সে ছাড়ার জন্য বসে আছে, সে এখানে কি করতেছে, ইলেকট্রনকে ছাড়ার জন্য বসে আছে। তাহলে এই ক্ষেত্রে বোরনের ক্ষেত্রে এইখানে আয়নীকরণ শক্তির মান, সে খুব সহজেই ইলেকট্রনটা ছেড়ে দিবে, তাহলে এই ক্ষেত্রে তার আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হবে না অনেক কম হবে বেরিলিয়ামের তুলনায়? তুমি বলবো ভাইয়া এই ক্ষেত্রে এর আয়নীকরণ শক্তির মান বেরিলিয়ামের থেকে কি হয়ে যাবে, কমে যাবে, তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে বোরনের আয়নীকরণ শক্তির মান। তাহলে এই জায়গাটায় আমরা যদি দেখি আয়নীকরণ শক্তির যে মানটা আছে IE1, এটা যদি চিন্তা করো IE1, এখানে কিন্তু আমরা একটা প্যাটার্ন ফলো করতেছিলাম, দেখতেছিলাম লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি আসছে। তাহলে আবার বোরনের কি আসা উচিত ছিল, বেরিলিয়ামের থেকে বেশি আসা উচিত ছিল, বাট বেরিলিয়ামের বেশি চলে এসেছে, বোরন থেকে কি চলে এসেছে, বেরিলিয়ামের বেশি চলে এসেছে, বোরনের কি হয়ে গেছে, কম হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখি, এভাবে না লিখে, তাহলে বেরিলিয়াম আর বোরনের মধ্যে তুমি যদি চিন্তা করো, বোরনের কিন্তু কি হয়ে গেছে, কম হয়ে গেছে, বেরিলিয়ামের বেশি হয়ে গেছে। সো আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখতেছি, এইখানে বেরিলিয়ামের বেশি হয়ে গেছে। আচ্ছা গুড, বুঝলাম। এবার থেকে কার্বনের আগের মতোই। এবার কার্বনের তুমি যদি চিন্তা করো, এখানে কি আছে 2p2, এখানে কি আছে 2p2, তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন ছাড়তে হবে। এবার দেখো 2p2, ভালো করে চিন্তা করো, কার্বনের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা, 6টা, তাহলে 6টা প্রোটন এখানে দুইটা ইলেকট্রনকে আটকায় ধরে রাখবে, তাই না, আটকায় ধরে রাখবে না? তাহলে এইবার বোরন আর কার্বনের মধ্যে তুমি যদি চিন্তা করো, এখানে কিন্তু তার জন্য ছাড়াটাই লাভজনক ছিল, এখানে সে কিন্তু ছাড়ার থেকে সে যদি কোনোভাবে একটা পাওয়া যায়, তাহলে কিন্তু তার জন্য বেশি লাভজনক হয়ে যায়, 2p3 হয়ে যায়। তুমি চিন্তা করো, কোনোভাবে যদি দিতে পারো তার মধ্যে 2p3 হাফ ফিল্ড অর্ধপূর্ণ, তাহলে তার জন্য বেশি স্টেবল, তাহলে সে ছাড়ার জন্য খুব বেশি উদ্গ্রীব কিন্তু হয়ে থাকবে না। ওয়াইরাস বোরন কিন্তু তার জন্য ছাড়ার জন্যই উদ্গ্রীব হয়েছিল, কারণ সে ছাড়তে পারলেই তার জীবন সুন্দর হয়, ছাড়তে পারলেই সে স্টেবল হয়, নিষ্ক্রিয় মৌলের কাঠামো পায়। তাহলে কার্বনে এসে সে ছাড়ার থেকেও ছাড়তে চায়, দুইটা ছাড়তে হবে, তাহলে এখানে দেখো এখানে একটা ছাড়তে হবে, এখানে দুইটা ছাড়তে হবে, তাহলে শক্তির মান অবশ্যই কি হবে, এই জায়গাটায় এসে একটু হলেও বেশি হবে, বেশি হবে। তাহলে এখানে যখন আমি চিন্তা করব কার্বনের শক্তির মানটা কি হবে, অবশ্যই একটু হলেও বেশি হবে, বোরন থেকে বেশি হবে। তাহলে এখানে পরবর্তীতে আমি কি দেখতেছি, বোরন আর কার্বন, তাহলে কার্বনেরটা বেশিই আছে আপাতত দেখতেছি যেটা, ওকে দেখতেছি। এবার আসলে নাইট্রোজেনে ভাইয়া, নাইট্রোজেন একটু খেয়াল করো, 2p3 আছে, 2p3 এটার চেহারাটা কিরকম ভাইয়া, 2p3 এটার চেহারাটা হচ্ছে পিতে আমার অর্ধপূর্ণ অবস্থায় আছে, পিতে 3টা ইলেকট্রন থাকতে পারে, এবং এটা হচ্ছে 2p3, এটা কিন্তু বেশ স্টেবল, বেশ স্টেবল। এটার মানে কি ভাইয়া, সে ইলেকট্রন ছাড়তে চাবে না? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি বলবা, তুমি বলবো ভাই এটা 2p3 আছে, এই ইলেকট্রন কেন ছাড়তে চাবে, এটা ছাড়তেই যাবে না। তাহলে এখান থেকে ইলেকট্রনকে বের করতে গেলে তোমার অনেক শক্তি দিতে হবে, কি করতে হবে, অনেক শক্তি দিতে হবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কার্বনের থেকেও আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যাবে, অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তাহলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে এরকম। তাহলে আমরা এখানে যদি 4 নাম্বার দিয়ে লিখি, তাহলে কার্বন আর নাইট্রোজেন, তাহলে কারটা বেশি আসছে, নাইট্রোজেনটা বেশি আসছে। তাহলে আমরা এখানে যদি আচ্ছা আরেকটু আগে নিই। এবার আমি একটু অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি, এবার তুমি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করো তো ভাইয়া, তুমি বলবা যে ভাই অক্সিজেনের ক্ষেত্রে এখানে 2p4 হয়েছে, তো তুমি যদি এখানে 2p4 কে চিন্তা করো, 1
1 2 3 4 এই যে 2p4 হয়েছে তাহলে এখানে এটা কি বেশ স্টেবল এটা কি অনেক বেশি স্টেবল তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো এখানে 4টা আছে সে যদি কোনোভাবে একটা ইলেকট্রন ছাড়তে পারে সে যদি কোনোভাবে এখান থেকে একটা ইলেকট্রন ছাড়তে পারে সে কিন্তু 2p3 হয়ে যাবে অনেক বেশি স্টেবল হয়ে যাবে পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল অনেক বেশি স্থিতিশীল তাহলে এখান থেকে ইলেকট্রনকে তুমি যদি বের করতে চাও ইলেকট্রন আগে থেকে যাওয়ার জন্য রেডি তুমি খেলে টান দিবা চলে আসবে ছোটবেলায় হয়তো না স্যাররা মানে যখন ওই যে আম্মু ঘুমাইতে বলতো বিকালবেলা স্যাররা না আম্মুরা তখন বন্ধুরা আম্মু আর মানে যেটা হইতো যে আমি আমার আব্বু তুমি তোমার আব্বু তোমার আম্মুর সাথে তুমি ঘুমাইতা বিকালবেলা খাওয়ার পরে সো বন্ধু বান্ধব যখন একটা ইশারা দিত তুমি কিন্তু যাওয়ার জন্য রেডি বাইরে যাইতে হবে খেলতে যাইতে হবে ঠিক আছে সো বন্ধুদের একটা ইশারাই জরুরি তাই না ছোটবেলায় এটা কিন্তু হইতো যে আম্মু ঘুমায় যাওয়ার পরই বন্ধুরা একটা ইশারা আসবে আমি ধাম করে বেরোয় চলে যাব সো এই 2p4 এর ওই ইলেকট্রনটা কিন্তু ওই রকমই যে এই ইলেকট্রনটাকে তুমি যদি সামহাও একটু যদি বলো ভাই তুমি চলে আসো তো দেখবো সে চলে আসবে কারণ কি সে 2p3 হয়ে যাবে তাহলে তার জন্য সেটা স্টেবল ক্রাইটেরিয়া তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যাবে নাইট্রোজেনের থেকে অনেক কমে যাবে কারণ সে বের হওয়ার জন্য রেডি হয়ে আছে তাহলে এইখানে অক্সিজেনের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা নাইট্রোজেন থেকে কি হয়ে যাবে কমে যাবে কি হয়ে যাবে কমে যাবে তাহলে এটা হচ্ছে অক্সিজেন আয়নীকরণ শক্তি তাহলে এখানে তুমি যদি চিন্তা করো 5 নাম্বার নাইট্রোজেন আর অক্সিজেন তাহলে কি হয়েছে নাইট্রোজেনটা বেড়ে গেছে অক্সিজেনটা কি হয়ে গেছে কমে গেছে এবার ফ্লোরিন 2p5 এবার সে কিন্তু তুমি একটু খেয়াল করো ছাড়ার থেকে কিন্তু তার জন্য নেওয়া ইজি 2p5 মানে বুঝতেছো ভাইয়া 2p5 মানে কিন্তু তার 2p5 মানে হচ্ছে এরকম একটা সিনারিও 1 2 3 4 5 এরকম অবস্থায় আছে 2p5 এখন সে যদি ছাড়তে চায় এখানে দুইটা ছাড়া হাফ ফিল্ড হবে মানে অর্ধপূর্ণ 2p5 তাহলে দুইটা ছেড়ে দিবে তাহলে 2p3 হয়ে যাবে অথবা সে যদি একটা নিয়ে নেয় তাহলে তার জন্য বেশি ইজি হয় নিয়ে নেওয়াটা ইজি ছাড়ার থেকে তাহলে এখান থেকে ছাড়াটা কিন্তু বেশ একটু কষ্ট হবে তাহলে অক্সিজেন থেকে তুমি যদি ফ্লোরিনের সাথে চিন্তা করো অক্সিজেন কিন্তু ছাড়ার জন্য রেডি ছিল এবার কিন্তু ফ্লোরিন ছাড়ার জন্য খুব বেশি এটা রেডি না ফ্লোরিন ছাড়ার থেকে নেওয়ার জন্য রেডি বেশি বাট এখন তো আমি ছাড়ার চিন্তা করতেছি আয়নীকরণ শক্তি চিন্তা করতে তাহলে আমাকে ছাড়াই চিন্তা করতে হবে তাহলে অক্সিজেনের থেকে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মানটা অবশ্যই কি হবে বেশি হবে কারণ এখানে তোমাকে যদি ছাড়তে চাও দুইটা ইলেকট্রন ছাড়তে হবে তাহলে অবশ্যই বেশি অ্যামাউন্ট অফ শক্তি লাগবে এইবার দেখো নিষ্ক্রিয় গ্যাস 2s2 2p6 এরা কি 2s2 2p6 এরা কি বেশ স্টেবল মোর স্টেবল এরা তো ভাই এমনি স্টেবল তাহলে এখান থেকে তুমি ইলেকট্রনকে বের করতে পারবা উত্তর হচ্ছে না ভাই এখান থেকে ইলেকট্রনকে বের করা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তাহলে এখানে তুমি যদি চিন্তা করো এখান থেকে তুমি যদি ইলেকট্রনকে বের করতে চাও তাহলে এখানে কিন্তু বেশ কষ্ট হবে তাহলে নিয়নের আয়নীকরণ শক্তির মান কিন্তু ফ্লোরিন থেকেও বেশি হবে তাহলে এখানে 6 নাম্বার যে ব্যাপারটা অক্সিজেন আর ফ্লোরিন কারটা বেশি হইতেছে ফ্লোরিনেরটাই বেশি হইতেছে 7 নাম্বার হচ্ছে ফ্লোরিন আর নিয়ন কারটা বেশি হইতেছে নিয়নেরটাই বেশি হইতেছে তাহলে এই যে তুমি একটা গ্রাফ পাইতেছো তুমি কি খেয়াল করছো কিনা জানি না একটা প্যাটার্ন তুমি কিন্তু পাইতেছো প্যাটার্নটা কি রকম আসছে লিথিয়াম থেকে বেরিলিয়াম আয়নীকরণ শক্তি বাড়ছে বেরিলিয়াম থেকে বোরন আয়নীকরণ শক্তি হালকা কমছে বোরন থেকে কার্বন বাড়ছে কার্বন থেকে নাইট্রোজেন বাড়ছে ওকে নাইট্রোজেন থেকে অক্সিজেন কমছে অক্সিজেন থেকে ফ্লোরিন বাড়ছে ফ্লোরিন থেকে নিয়ন বাড়ছে তাহলে মোটামুটিভাবে আমরা কি দেখতেছি এই জায়গাটায় আমরা যদি মোটামুটিভাবে সাম আপ করতে চাই তুমি একটু খেয়াল করো তো ভাইয়া সাম আপ করতে চাই আমরা যদি পুরো জিনিসটাকে একটু সামারাইজ করতে চাই কি বলবো সামারাইজ করতে চাইলে তুমি বলবা এই যে এই বরাবর যদি আপনি যান আপনার সাইজ কমবে ভালো করে খেয়াল করেন সাইজ কি হবে সাইজ কমবে তাহলে জেড ইফেক্টিভ বাড়বে তাহলে আয়োনাইজেশন এনার্জি IE1 সাইজ কমবে তাহলে IE1 বাড়বে বাট একটু ঝামেলা আছে এই কথাটাতে একটু ঝামেলা আছে কি ঝামেলা ভাইয়া ঝামেলাটা কি ঝামেলাটা হচ্ছে এই যে IE1 বাড়তেছে প্রথম আয়নীকরণ শক্তি তুমি বলতেছো বাড়তেছে এটা সবসময় সত্যি না কার জন্য সত্যি না এই যে দেখো ভাইয়া বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে এখানে বাড়ে নাই বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে বাড়ে নাই দেখো বোরনে কমে গেছে এবং আরেকটা জিনিস হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো এখানে বাড়ার পরিবর্তে কি হয়ে গেছে কমে গেছে মানে সহজ ভাষায় এই গ্রাফটা কিন্তু এই যে দেখো আমি একটু টান দিই এই যে এখানে টান দিই এইখানে এটা কিন্তু বাড়ার কথা ছিল বাট এখানে কমে গেছে এবং এই যে একটু খেয়াল করে দেখো এইখানে বাড়ার কথা ছিল এখানে কি হয়ে গেছে কমে গেছে তাহলে পর্যায় 2 এর ক্ষেত্রে তুমি কয়টা এক্সেপশনাল পাচ্ছ বেরিলিয়াম আর বোরন আর কে নাইট্রোজেন আর অক্সিজেন বেরিলিয়াম আর কে বোরন পর্যায় 2 এটা পাচ্ছ আর কারে পাচ্ছ নাইট্রোজেন
আর অক্সিজেন, এই দুজনকে পাইছো। তাহলে নর্মালি এই দুজন বাদে বাকি সবই কিন্তু এটা ফলো করতেছে, তাহলে এরা দুজন হচ্ছে মোটামুটিভাবে এক্সেপশনাল, তাহলে বা ব্যতিক্রম। কেন হয়েছে? কারণ এদের ইলেকট্রনিক কনফিগারেশনটাই ডিফারেন্ট, এদের ইলেকট্রনিক কনফিগারেশনটাই কি ডিফারেন্ট। সো পর্যায় 2 এর ক্ষেত্রে আমরা যদি বলি, বাম থেকে ডানে যাব, জেড ইফেক্টিভ বাড়বে, সাইজ কমবে, আকর্ষণ বাড়বে, আয়নীকরণ শক্তি বাড়বে। এক্সেপশনাল বা ব্যতিক্রম কয়জন? 2 জন। 2 জন বলতে 2টা পেয়ার, বেরিলিয়াম আর বোরন, নাইট্রোজেন আর অক্সিজেন। এই হচ্ছে মোটামুটিভাবে কথাবার্তা। এবার এটার ক্ষেত্রে আমি যদি হচ্ছে একটু চিন্তা করো, আমি এবার এদের ক্ষেত্রে আরেকটা গ্রাফ আঁকবো, সেটা হচ্ছে IE2 এর একটা গ্রাফ আঁকবো। চলো তাহলে তোমরা আরেকটু বুঝবা, এবার হচ্ছে আমরা IE2 এর গ্রাফ আঁকি। এই বরাবর আমরা দিলাম হচ্ছে IE2, আর আগের মতো এই বরাবর আছে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার, আর এই বরাবর আছে IE2, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি। এখন একটু চিন্তা করো, অলরেডি কিন্তু তোমার লিথিয়াম IE2 মানে কি, লিথিয়াম প্লাস হয়ে আছে, বেরিলিয়াম প্লাস হয়ে আছে, বোরন প্লাস হয়ে আছে, কারণ অলরেডি সেটা ইলেকট্রন ছেড়ে দিছে। IE2 মানে কি, ফার্স্টটা হয়ে গেছে, অলরেডি ফার্স্ট হয়ে গেছে। তাহলে কার্বন প্লাস হয়ে আছে, নাইট্রোজেন প্লাস হয়ে আছে, অক্সিজেন প্লাস হয়ে আছে, ফ্লোরিন প্লাস হয়ে আছে। আর নিয়নের কথাটা আপাতত আমি চিন্তা করতেছি না, সো এই কয়েকটাই। আচ্ছা, নিয়নের কথাটা যাও চলো চিন্তা করি, তাহলে এটা ধরো নিয়ন প্লাস হয়ে আছে। ওকে, সো মোটামুটি আমি সবাইকে চিন্তা করতেছি। লিথিয়াম প্লাস, এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি অবস্থায় আছে অলরেডি দেখো তো। তো তুমি বলবা ভাইয়া ছিল হচ্ছে 1:2s1, তাহলে লিথিয়াম প্লাস যদি হয়, আপনি চিন্তা করেন লিথিয়াম প্লাস যদি হয়, তাহলে এই ইলেকট্রনটা আর নাই, তাহলে 1s2 অবস্থায় আছে, তাহলে এটা অবস্থায় আছে 1s2। ইলেকট্রনিক কনফিগারেশন লিখতেছি। বেরিলিয়াম প্লাস, তুমি বলবা ভাইয়া বেরিলিয়াম প্লাস হচ্ছে 1:2s2, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে 1:2s1। দেখো 1:2s1, তাহলে বোরন প্লাস, সো তুমি বোরন ছিল 1:2s2 2p1, তাহলে এবার হবে 1:2s2, কি হবে 1:2, তারপর কি হবে 2s2। কার্বন, এটা হবে 1:2s2, এখানে হবে 2p2 ছিল, তাহলে এবার হবে 2p1। 2p, এই দেখো কার্বনের 2p2 ছিল, তাহলে এবার 2p1 হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3 ছিল, তাহলে এখানে হবে 2p2, এবার 1:2s2, তারপর হবে 2p2। ও প্লাস, এখানে হবে 1:2s2, এখানে হবে 2p3। ফ্লোরিন, এখানে হবে 1:2s2, এখানে হবে 2p4। নিয়ন প্লাস, এখানে হবে 1:2s2, নিয়ন 2p6 ছিল, তাহলে একটা ছেড়ে দিছে, তাহলে এটা হচ্ছে 2p। এই হচ্ছে অবস্থা। এই অবস্থা থেকে এখন সেই ইলেকট্রন ছাড়বে। এই যখন অবস্থা, তখন আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এখানে আগের মতোই পারমাণবিক সংখ্যাগুলো দিয়ে দিই, 3 4 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7 8 9, তারপর হচ্ছে 10। আমি একটা ছোট্ট কাজ করে ফেলি, ওই টানটা দিয়ে দিই, তাহলে আমরা ওই যে যখন গ্রাফ মিলাবো তখন আমাদের জন্য ইজি হবে। ধরো এটা লিথিয়াম প্লাসের জন্য, এটা হচ্ছে বেরিলিয়াম প্লাসের জন্য, এটা হচ্ছে বোরন প্লাসের জন্য দিব, তারপর এটা দিব কার্বন প্লাসের জন্য, তারপর এটা দিব নাইট্রোজেন প্লাসের জন্য, তারপর দিব এটা ও প্লাসের জন্য, অক্সিজেন প্লাসের জন্য, তারপর এটা দিব ফ্লোরিন প্লাসের জন্য, তারপর এইখানে যে গ্রাফটা আঁকবো এটা হচ্ছে নিয়ন প্লাসের জন্য। এবার আমরা গ্রাফগুলো আস্তে আস্তে চিন্তা করি। এবার দেখো 1s2, এখান থেকে ইলেকট্রন বের করা অনেক সহজ হবে না অনেক কঠিন হবে? ঠান্ডা মাথায় 1s2, এটা কি স্টেবল না স্টেবল না এটা চিন্তা করবা, মানে অর্ধপূর্ণ না পূর্ণ না এটা জিজ্ঞেস করবা। ফার্স্টে হচ্ছে স্টেবল, এটা জিজ্ঞেস করবা, স্টেবল কোয়েশ্চেন জিজ্ঞেস করবা, এটা স্টেবল, তারপর জিজ্ঞেস করবা অর্ধপূর্ণ কিনা, মানে স্টেবল চেক করার উপায় আর কি, অর্ধপূর্ণ আর কি পূর্ণ। তুমি এই দুইটা জিনিস চেক করবা, মনে রাখবা তুমি যদি এই দুইটা জিনিস চেক করে ফেলতে পারো তাহলে আর কোনো জিনিসই বাদ নাই। সো তুমি হচ্ছে সবসময় এই দুইটা জিনিস চেক করবা যে এটা কি অর্ধপূর্ণ না পূর্ণ। যদি অর্ধপূর্ণ এবং পূর্ণ হয় তাহলে স্টেবল, ইলেকট্রন বের করা কষ্ট হবে। তাহলে এটা হচ্ছে 1s2, তাহলে এটা কি অর্ধপূর্ণ না পূর্ণ? ভাই এটা পূর্ণ, এটা অনেক বেশি স্টেবল, তাহলে এখান থেকে ইলেকট্রনকে বের করতে অনেক বেশি কষ্ট হবে, কারণ আমি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বের করতে, তাহলে এখান থেকে আরও একটা ইলেকট্রন বের করবো। তাহলে লিথিয়াম প্লাসের আয়নীকরণ শক্তির মান কি হবে? অনেক বেশি হবে। তাহলে এটা হচ্ছে লিথিয়াম প্লাস, এটা অনেক বেশি হবে, লিথিয়াম প্লাস এটা অনেক বেশি হবে। এবার বেরিলিয়াম প্লাস, এখানে ইলেকট্রন বের করতে অনেক বেশি কষ্ট হবে না? 2s1 ছেড়ে দিলে লাভ, কারণ সে 1s2 এর মতো হয়ে যাবে, তাহলে তার এখানে কি হবে? একটা ফল হবে। তাহলে বেরিলিয়াম প্লাস একটা ফল করছে, কারণ এখানে ছেড়ে দেওয়াটাই তার জন্য লাভজনক। এবার বোরন দেখো 2s2 স্টেবল, অনেক বেশি স্টেবল, তাহলে আবার বাড়বে বোরন প্লাস। ওকে, 2p1 ছাড়া ইজি, তাহলে কমে যাবে, আবার কমে যাবে। কার্বন প্লাস,
নাইট্রোজেন প্লাস 2p2 2p2 তাহলে আবার বাড়বে 2p2 নাইট্রোজেন প্লাস, তারপর নাইট্রোজেন প্লাসের পরে অক্সিজেন, এটা আবার অনেক বেড়ে যাবে 2p3 আছে অক্সিজেন প্লাস, এবার 2p4 তাহলে এবার আরো বাড়বে না কমবে? হ্যাঁ ভাইয়া 2p4 তাহলে এখান থেকে ছাড়া 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 ইজি, তাহলে কমে যাবে, আরো বেড়ে যাবে না আরো কমে যাবে, কারণ কি কারণ 2p4 আছে, ছেড়ে দিলেই তার জন্য লাভজনক। 2p5 এখানে ছাড়তে গেলে আরো কষ্ট হবে, তাহলে এটা কি হবে? নিয়ন প্লাস হবে। এই যে দেখো ভাইয়া এরকম একটা প্যাটার্ন আসবে। ভাই জিনিসটা কি করলেন বুঝি নাই, এখানে নাইট্রোজেনের 2p3 অনেক বেশি স্টেবল, শক্তি অনেক বেশি, এবার 2p4 তাহলে এখান থেকে ছাড়াটাই তার জন্য লাভজনক, সহজ, একটা ছাড়লে সে 2p3 হয়ে যাবে, তাহলে সে অনেক বেশি স্টেবল হয়ে যাবে, তাহলে সে খুব সহজে ছেড়ে দেবে, তাহলে তার শক্তির মানটা কমে যাবে। এনে 2p5 সে ছাড়তে চায় না, সে বরং নিতে চায়, কারণ 2p6 হলে সে স্টেবল হবে, তাহলে তার জন্য ছাড়াটা কষ্টকর, তাহলে সে ছাড়তে সহজে চাবে না, তাহলে শক্তি বেশি হবে। তাহলে এখানে যদি তুমি এখন অ্যাড করো এই জিনিসটাকে, সো লিথিয়াম প্লাসের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে বেরিলিয়াম প্লাস, সাদা কালার অ্যাড করি, ওকে, তারপর হচ্ছে বেরিলিয়াম প্লাসের পরে হচ্ছে বেরিলিয়াম প্লাস থেকে বোরন প্লাস, বোরন প্লাস থেকে হচ্ছে কার্বন প্লাস, কার্বন প্লাস থেকে হচ্ছে নাইট্রোজেন প্লাস, নাইট্রোজেন প্লাস থেকে অক্সিজেন প্লাস, অক্সিজেন প্লাস থেকে ফ্লোরিন প্লাস, ফ্লোরিন প্লাস থেকে নিয়ন প্লাস, ঠিক আছে। সো এই যে মোটামুটি একটা প্যাটার্ন দাঁড়াইছে, এটা হচ্ছে IE2 এর জন্য। সো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারতেছি, এই যে IE2 বের করতেছো কিংবা IE1 বের করছিলা, এই যে আয়নীকরণ শক্তিগুলো, এই গ্রাফগুলা কোথাও যদি মানে এখানে আসলে না এক্সেপশনাল জিনিসপত্র থাকে, সো তুমি কখনো এটা বলতে পারবে না যে এই বরাবর গেলে বাড়বে, এই বরাবর গেলে কমবে, 100% কিছু এক্সেপশনাল জিনিসপত্র এখানে থাকবে। এক্সেপশনাল বলতে ইলেকট্রনিক কনফিগারেশনটা আগে দেখতে হবে, তারপর তুমি চিন্তা করবা যে এখানে কি বাড়বে না কমবে। সো নর্মাল নিয়ম হচ্ছে, তোমাকে যদি বলি নর্মাল নিয়ম একদম সামারাইজ নিয়ম যদি বলি, মানে থাকে না কিছু স্ট্যান্ডার্ড রুলসগুলো খুবই সহজ। স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে তুমি এই বরাবর যাবা, এই বরাবর যাবা, এই বরাবর যদি যাও তাহলে এটা কি হয়ে যাবে? সাইজ কমে যাবে, তাহলে আয়োনাইজেশন এনার্জি যেটা আছে এটা বেড়ে যাবে। আর যদি তুমি এই বরাবর আসো, এই বরাবর যদি আসো, এই বরাবর যদি আসো, সাইজ বাড়বে, তাহলে আয়োনাইজেশন এনার্জি এটা কি হয়ে যাবে? কমে যাবে। আয়োনাইজেশন এনার্জি কি হয়ে যাবে? কমে যাবে। সহজ হিসাব, এটা হচ্ছে সবচেয়ে সহজ হিসাব, এটা হচ্ছে নর্মাল হিসাব। বাট তুমি কিন্তু নর্মালি সবসময় হিসাব করলে হবে না, কিছু কিছু জায়গায় তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে, যেটা কি আসলেই সবসময় এটা হবে কিনা। এটা হচ্ছে নর্মাল। তাহলে আয়োনাইজেশন এনার্জির সাথে তুমি যদি সাইজের রিলেশন দাঁড় করাও, আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু কত? 1/সাইজ আসবে। এটা কিন্তু আবারও বলতেছি, এটা নর্মাল মানুষজন চিন্তা করবে, তুমি কিন্তু সবসময় নর্মালি চিন্তা করলে হবে না। এই যে দেখো এইখানে কিন্তু একটা এক্সেপশনাল চলে আসছিল, এক্সেপশন কিন্তু চলে আসছিল, এই দেখো এইখানে এক্সেপশনাল চলে আসছে, এইখানে দেখো একটা এক্সেপশনাল চলে আসছে। বোরনের সাইজ কিন্তু বেরিলিয়াম থেকে ছোট, তাহলে বোরনেরটা কিন্তু বেশি হওয়া উচিত ছিল, বাট এখানে একটা এক্সেপশনাল আসছে। নাইট্রোজেনের থেকে কিন্তু অক্সিজেনের সাইজ ছোট, তাহলে অক্সিজেনেরটা আরো বড় হওয়া উচিত ছিল, বাট অক্সিজেন কি হয়ে গেছে? কমে গেছে। সো আয়োনাইজেশন এনার্জি হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন দেখে দেখে তারপর আঁকায়া তারপর ডিসাইড করতে হয়। সো তুমি যদি না বুঝে গ্রাফিক্যালি দেখবা তাহলে আস্তে আস্তে বুঝে যাবা জিনিস। সো এই যে দেখো তোমাদের কিন্তু আমি কিন্তু বলতেছিলাম যে কিছু এক্সেপশনাল জিনিসপত্র কিন্তু তুমি পাচ্ছ। এই যে এখানে কোথায় কোথায় এক্সেপশনাল পাইছো দেখো, এই যে এটা বাড়তেছে বাড়তেছে, এই যে এখানে কমে গেছে। সো তোমাকে এখানে ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে, এই যে এখানেটা কমে গেছে, সব দিকে বাড়তেছে। এখানে দেখো কমতেছে, এই যে এখানে দেখো কমে গেছে, এখানে বাড়তেছিল কমে গেছে, এখানে কমতেছে, এখানে কমা বাড়া দুইটা কিন্তু একসাথে হয়েছে, ফার্স্টে কমছে তারপর বাড়ছে, আবার কমছে, বাড়ছে বাড়ছে কমছে। সো তুমি জাস্ট খেয়াল করবা কোথায় গ্রাফের কিভাবে কি চেঞ্জ হচ্ছে, এটাই। এখন এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে এই জিনিসটা দেখলাম না, এটার আরেকটু ঝামেলা আছে। তুমি যদি গ্রুপ 13 এর ক্ষেত্রে চিন্তা করো, এটার আরো একটা ঝামেলা আছে। গ্রুপ 13 আরো একটা ঝামেলা আছে। গ্রুপ 13 কারা কারা আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থেলিয়াম আছে। আপাতত আমি লিখলাম এই চারটাই। এইখানে এই যে দুইজন আছে না, এই দুইজন একটু খেয়াল করো, এখানে তুমি যদি চিন্তা করো উপর থেকে যদি নিচের দিকে আসো, তুমি কিন্তু স্ট্যান্ডার্ড তুমি কি জানো, তুমি বলবো ভাই এই বরাবর কি হবে? এই বরাবর সাইজ কি হয়? সাইজ বাড়ে, এই বরাবর সাইজ বাড়ে। তাহলে স্বাভাবিকভাবেই আয়োনাইজেশন এনার্জি, সাইজ যেহেতু বাড়তেছে তাহলে আয়োনাইজেশন এনার্জি কি হয়ে যাবে? কমে যাবে। হ্যাঁ, খুবই সহজ কথাবার্তা। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি এইখানে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ধরো এটা জিজ্ঞেস করলাম, তাহলে কার বেশি হবে? তাহলে তুমি বলবো ভাই গ্যালিয়ামের সাইজ বড়, তাহলে গ্যালিয়ামের আয়োনাইজেশন এনার্জি কি হবে? কম হবে, কারণ তার সাইজ বড়। আর অ্যালুমিনিয়ামের সাইজ কম, তাহলে এটার আয়োনাইজেশন এনার্জি কি হবে? বেশি হবে। তাহলে আয়োনাইজেশন এনার্জি কিরকম হওয়া উচিত? আয়োনাইজেশন এনার্জি হওয়া উচিত অ্যালুমিনিয়ামেরটা বেশি, গ্যালিয়ামেরটা কম। এবার এটা কি ঠিক আছে? উত্তর হচ্ছে নো ভাইয়া, নো, এটা ঠিক নাই, না ভাই এটা ঠিক নাই, এটা ভুল, এটা রং, এটা ভুল হয়ে গেছে।
এইভাবে হবে না, সবসময় তোমাকে এভাবে চিন্তা করলে হবে না। সো কিছু কিছু জায়গায় তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এটা কিন্তু ভুল হয়েছে, এটা কিন্তু ভুল হয়েছে। সো এখানে কিন্তু হওয়া উচিত ছিল কি, অ্যালুমিনিয়ামেরটা কি দেখো নিচের দিকে নামতেছে, সাইজ বাড়তেছে, তাহলে আয়নীকরণ শক্তি কি হতে হবে, কমতে থাকবে, তাহলে এটার কম হওয়া উচিত ছিল, তাহলে এটার বেশি হওয়া উচিত ছিল, অ্যালুমিনিয়ামটা বেশি হওয়া উচিত ছিল, বাট বাস্তবিকে দেখা যায় গ্যালিয়ামের কম। অ্যাকচুয়াল কোনটা, অ্যাকচুয়াল কোনটা, অ্যাকচুয়াল কোনটা, অ্যাকচুয়াল হচ্ছে গ্যালিয়াম, গ্যালিয়াম যেটা আছে এটার বেশি অ্যালুমিনিয়ামের থেকে। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে ভাইয়া এটা কেন এরকম হলো, এই যে এই মানুষটা আপনি কেন এরকম করলেন, কেন আমাদের সাথে এরকম আচরণ করলো, এটার কারণটা আমাকে একটু বুঝান, আমাকে একটু কারণটা বুঝান। দেখো এটা আমি একটু এইখানে দিয়ে দিই, এটার কারণটা আমি তোমাদের বুঝাইতেছি, এটার কারণটা আমি তোমাদেরকে এইখানে লিখে দিচ্ছি, ওয়াই, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ওয়াই, তো কারণটা কি বলবো, এই যে দেখো তোমাদের কারণটা আমি লিখতেছি। 1 নাম্বার কথা হচ্ছে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল, ডি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, ডি অরবিটালে কি হয়, শিল্ডিং ইফেক্ট কম হয়, মনে আছে কথাটা তোমাদের কি মনে আছে, শিল্ডিং ইফেক্ট অর্ডার ছিল এসপিডিএফ, এস এ সবচেয়ে বেশি, পিতে সবচেয়ে, পি হচ্ছে পরে, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ, তাহলে শিল্ডিং ইফেক্ট কি, ডি অরবিটাল আছে, তাহলে শিল্ডিং ইফেক্ট কম। এই যে ভাইয়া এই কথাটা বলছিলাম, শিল্ডিং ইফেক্ট যদি কম হয় তাহলে এখানে জেড ইফেক্টিভ কি হবে, জেড ইফেক্টিভ কি হবে, বেশি হবে, জেড ইফেক্টিভ যদি বেশি হয় তাহলে আকর্ষণও বেশি হবে, কি হবে, আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি মানে কি বলতো ভাইয়া, ইলেকট্রন অপসারণ কষ্টকর, আকর্ষণ বেশি এটার মানে কি ইলেকট্রনকে সরানো যাবে না ভাইয়া, সরানো যাবে না, তাহলে এখানে ইলেকট্রন অপসারণ কি হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। এই যে ভাইয়া দেখো রিজন চলে আসছে। সো এখানে কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং এটা কিন্তু রাইট, এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক। সো তুমি সবসময় যে এইভাবেই চিন্তা করবা আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু 1/সাইজ, এটা আসলে সবসময় খাটে না। সো এখানে কিন্তু খুব সাবধানে ডিল করতে হবে। যখন তুমি হয়তো ভাবতে পারো ভাই একটু আগে যে আপনি এই যে জিনিসগুলো পড়াইতেছিলেন হয়তো বা এগুলো আমি পারি, 9-10 থেকে শিখে ফেলতেছি, আমি বস, ভাইয়া তুমি সাবধানে আগাও, তুমি বস, আলহামদুলিল্লাহ ভালো মানুষ, তুমি খুবই ভালো, তুমি বস থাকো, আমি দোয়া করি আরো অনেক বস হও, বাট যখন তুমি পরীক্ষায় প্রশ্ন আসবে একটু ঠান্ডা মাথায় ডিল করবা সবকিছু, এখানে কিন্তু একটু ঝামেলা আছে, সো এটা খেয়াল রাখতে হবে। ওকে, তো এবার আমরা হচ্ছে আরেকটু জিনিসটা একটু খেয়াল করি, এখন দেখি ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি আয়োনাইজেশনের এনার্জির যে ডিপেন্ডেন্সি আছে, কি কি জিনিসের উপর ডিপেন্ডেন্সি আছে। সো একটা জিনিস তো তুমি বুঝতেই আসো, সাইজ, সাইজ অবশ্যই সাইজের উপর ডিপেন্ড করবে, সাইজের উপর ডিপেন্ড করবে, এটা তো মানে মোটামুটি একদম অলিখিত নিয়ম যে সাইজের উপর এটা ডিপেন্ড করবে, 100% সাইজের উপর ডিপেন্ড করবে, মানে আয়োনাইজেশন এনার্জি অবশ্যই সাইজের উপর ডিপেন্ড করবে, এটা মোটামুটি ফিক্সড। কারণ সাইজ স্বাভাবিকভাবেই দেখো এই যে আমি লিখছিলাম সাইজ যত বাড়বে আয়োনাইজেশন তত কমবে, সাইজ যত কমবে আয়োনাইজেশন এনার্জি তত বাড়বে। সো এখানে একটু খেয়াল রাখতে হবে যে সাইজ একটা বড় ফ্যাক্টর, সাইজ একটা বড় ফ্যাক্টর। আচ্ছা আরেকটা কি আছে, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ওই যে যেটা কথা বললাম শিল্ডিং ইফেক্ট, শিল্ডিং ইফেক্ট, শিল্ডিং ইফেক্ট, এগুলো কিন্তু আমরা পড়ছি, শিল্ডিং ইফেক্ট একটা জিনিস দেখলাম, সাইজ, সাইজ পরমাণুর আকার, শিল্ডিং ইফেক্ট। আরেকটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। সবসময় তুমি শিল্ডিং ইফেক্ট দিয়েও চিন্তা করলে হবে না, শিল্ডিং ইফেক্ট দিয়ে সবসময় চিন্তা করলে কি মিলে যাবে জীবন, না ভাইয়া, সবসময় শিল্ডিং ইফেক্ট দিয়ে চিন্তা করলে হবে না, সবসময় ইলেকট্রন বিন্যাস দিয়ে চিন্তা করলে হবে না, তোমাকে ঠান্ডা মাথায় সব কিছুই চিন্তা করতে হবে, যে তুমি কি ইলেকট্রন বিন্যাস চিন্তা করবা নাকি শিল্ডিং ইফেক্ট চিন্তা করবা, সবই তোমাকে ঠান্ডা মাথায় ধরতে হবে, তুমি কোনো ফিক্সড রুলসে চলে যেতে পারবে না, এখানে এক্সেপশনাল জিনিসপত্র আছে, সো তোমাকে ঠান্ডা মাথায় আগাইতে হবে। সো তোমাকে কয়টা জিনিস খেয়াল করতে হবে, সাইজ দেখতে হবে, শিল্ডিং ইফেক্ট দেখতে হবে, ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। ইলেকট্রন বিন্যাসের খুব ভালো এক্সাম্পল হচ্ছে কোথায় কোথায় দেখছিলাম মনে আছে তো, ইলেকট্রন বিন্যাসের খুব ভালো এক্সাম্পল দিয়েছিলাম বেরিলিয়াম, বেরিলিয়াম আর বোরন এই পেয়ারের মধ্যে, আরেকটা কই দেখছিলাম নাইট্রোজেন আর অক্সিজেন এই পেয়ারের মধ্যে, মনে থাকার কথা, ঠিক আছে। আর শিল্ডিং ইফেক্ট দেখলাম কোথায়, গ্রুপ 13-এ, গ্রুপ কোথায় 13-এ, গ্রুপ 13-এ। আর এখানে সাইজের ব্যাপারটা নর্মালি তুমি যদি চিন্তা করো যা আসে তাই, নর্মাল তুমি যা যা চিন্তা করছো মিন্স আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু 1/সাইজ। কিন্তু এখানেও কিন্তু কি আছে, এটা নর্মাল, বাট নর্মালের পরে তোমাকে এই দুটা জিনিস কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। তুমি যদি এইভাবে ডিপেন্ডেন্সি আকারে আগাও যে ভাই ফার্স্টে সাইজ দেখবো, তারপর শিল্ডিং ইফেক্ট আছে কিনা এটা দেখবো, তারপর দেখবো ইলেকট্রনিক কনফিগারেশন, সো আমি ইলেকট্রনিক কনফিগারেশন আর শিল্ডিং ইফেক্ট দুইটাকে কম্বিনেশন করে যদি চিন্তা করি তাহলে আমার অ্যান্সারটা বের করা সহজ হবে। আশা করি মোটামুটি আমি বুঝাইতে পারছি। এই জিনিসটাই আমাদের এইখানে এই জিনিসটাই আমাদের হচ্ছে এইখানে তোমাদের দেওয়া আছে, আমি একটু দেখাই, এই যে দেখো, এই যে দেখো, একটু দেখাই, এই যে দেখো। সো আয়নীকরণ শক্তি কি কির উপর নির্ভর করে, এই দেখো পরমাণুর আকারের উপর নির্ভর করে, নিউক্লিয়ার চার্জ যেটা হচ্ছে জেড ইফেক্টিভ, আর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, মনে আছে তো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটা কিন্তু জেড ইফেক্টিভ, যেটা অ্যাকচুয়ালি শিল্ডিং ইফেক্ট, আর এটা কি সাইজ, যেটা অ্যাকচুয়ালি শিল্ডিং ইফেক্ট, এটা অ্যাকচুয়ালি সাইজ, আর এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস।
এই হচ্ছে তোমার কয়েকটা ব্যাপারের উপর নির্ভর করে। আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা বলি, আমরা বেসিক্যালি এখানে যখন আয়োনাইজেশন এনার্জিগুলো করতেছিলাম আমরা কিন্তু পিরিয়ডিকভাবে আগাইতেছিলাম। কিভাবে আগাইতেছিলাম দেখো, পিরিয়ড বরাবর আগাইতেছি, পিরিয়ড বরাবর। বাট আমরা কিন্তু এখনো গ্রুপ বরাবর আগাই না, এগুলো কিন্তু সবই পিরিয়ড বরাবর, সবই পিরিয়ড বরাবর। তাহলে একটু চলো আমরা গ্রুপ বরাবর দেখি। তার আগে একটু আমরা পিরিয়ড 3টা একটু দেখে ফেলি। চলো পিরিয়ড 3টা একটু দেখি, চলো পিরিয়ড 3। সো এই বরাবর অ্যাটমিক নাম্বার নিলাম, গ্রাফগুলো কিন্তু পারতে হবে আমাদের। তারপর হচ্ছে এই বরাবর আয়োনাইজেশন এনার্জি নিলাম। তাহলে এই বরাবর অ্যাটমিক নাম্বার আর এই বরাবর নিলাম আয়োনাইজেশন IE1। আশা করি IE1 মানে কি আমরা এটা বুঝি, IE1 মানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, মোটামুটি গেল। এবার পিরিয়ড 3তে কারা কারা আছে তুমি একটু খেয়াল করো। সোডিয়াম 11, 12, 13, তারপর হচ্ছে 14, 15, 16, সালফার, ক্লোরিন, 17, আর্গন। সো এরা হচ্ছে পিরিয়ড 3তে আছে। কোথায় আছে? পিরিয়ড 3তে আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, আর্গন এরকম আছে। সো এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি। দেখো এখানে আছে নিয়ন, এখানে আছে 3s1। ম্যাগনেসিয়ামের জন্য যদি চিন্তা করো নিয়ন, নিয়ন 3s2। অ্যালুমিনিয়ামের যদি চিন্তা করো নিয়ন 3s2 3p1। সিলিকনের জন্য যদি চিন্তা করো নিয়ন 3s2 3p2। 14, হ্যাঁ ঠিক আছে। ফসফরাসের জন্য যদি চিন্তা করো নিয়ন 3s2 3p3। সালফারের জন্য যদি চিন্তা করো নিয়ন 3s2 3p4। ক্লোরিনের জন্য যদি চিন্তা করো এখানে হচ্ছে নিয়ন 3s2 3p5। সবার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতেছি, আর কিছুই করিনি। আর্গন হচ্ছে নিয়ন 3s2 3p6। এই হচ্ছে মোটামুটিভাবে আমি সবার ইলেকট্রনিক কনফিগারেশন লিখলাম। এবার আমি অ্যাটমিক নাম্বারগুলো এখানে বসায় দিই। ধরো এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13, এখানে 14, এখানে 15, 16, 17, 18। সো আমরা ওই যে যেটা করছিলাম ওই লাইনটা টেনে রাখি যাতে আমাদের জন্য সুবিধা হয়, যাতে বসাইতে পারি পয়েন্টগুলো। 11, 12 এক্সাক্ট ভ্যালু বসাইতেছি না, আমি জাস্ট খালি বসাইতেছি যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এরকম একটা আইডিয়া করতেছি। আমার কাজ হচ্ছে ভাই আইডিয়াটা জেনারেট করা, তোমার মাথায় আইডিয়াটা জেনারেট করা। বাকি কাজ তুমি ঠান্ডা মাথায় যদি পড়াশোনা করো ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা। তুমি যথেষ্ট ট্যালেন্টেড ভাই, তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি আল্লাহ তাআলা দিছে, তুমি জাস্ট একটু পড়াশোনা করলেই পারবা। এবার দেখো এখানে যদি আমরা একটু চিন্তা করি 3s1, এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিলে সোডিয়ামের জন্য কি ভালো, কারণ যদি ছেড়ে দেয় তাহলে ইনার্ট গ্যাস চলে আসবে, নিষ্ক্রিয় গ্যাস, তাহলে ছাড়ার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। তাহলে ধরো সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জি এখানে আছে। এবার দেখো তো ম্যাগনেসিয়াম এখানে কি আছে 3s2। স্টেবল না স্টেবল না, পূর্ণ না অর্ধপূর্ণ, পূর্ণ, পূর্ণ আছে, তাহলে স্টেবল। তাহলে এখান থেকে ইলেকট্রনকে বের করতে কষ্ট হবে, তাহলে ইলেকট্রন সহজে বের হবে না, তাহলে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি তার থেকে বেশি হবে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, তারপর এবার দেখো অ্যালুমিনিয়াম, এখানে হচ্ছে 3p1। তাহলে 3p1 একটা ছেড়ে দিলে সে কিন্তু হচ্ছে 3s2 মানে নিষ্ক্রিয় মৌলের কাঠামো পাচ্ছে, 3s2 মানে পূর্ণ অরবিটালের চেহারা পাচ্ছে। একটা ছেড়ে দিলে তাহলে সে ছাড়তে চাবে, তাহলে এখানে একটা ড্রপ হবে, খুব সহজে ছাড়তে চাবে তাহলে এখানে একটা ড্রপ হবে। যদি খুব সহজে ছাড়তে চায় তাহলে ড্রপ হয়। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ড্রপ হলো। এবার দেখো সিলিকন 3p2 এখানে সে একটা যদি নিতে পারতো তাহলে তার জন্য সহজ হতো, তাহলে 3p3 হয়ে যেত, তাহলে অর্ধপূর্ণ স্টেবল হয়ে যেত। এখন তো তুমি নিতেছো না, তুমি তো দিতেছো IE1, মানে তুমি তো নিয়ে নিতেছো, তাকে তো দিতেছো না, নিয়ে নিতেছো ইলেকট্রনটাকে, তাই না? তুমি তো নিয়ে নিতেছো, তাহলে এখান থেকে যদি দুইটা বের করতেছো তাহলে অবশ্যই শক্তি বেশি লাগবে কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম, তাহলে অবশ্যই সিলিকনের শক্তি কি হবে, বেশি লাগবে, আয়নীকরণ শক্তি। এবার দেখো ফসফরাস 3p3, ফসফরাস 3p3 অনেক বেশি শক্তিশালী, মানে অনেক বেশি স্টেবল, তাহলে অনেক বেশি স্টেবল, তাহলে ফসফরাসে কি হয়ে যাবে, বেড়ে যাবে। ওকে, বেড়ে গেল। এবার দেখো সালফারে ভাইয়া দেখো, এই দেখো সালফারে 3p4 চারটা আছে, তাহলে একটা ছাড়া তার জন্য লাভজনক, একটা ছাড়া তার জন্য লাভজনক, তাহলে খুব সহজে চলে যাবে, ওই যে অক্সিজেনের মতো 2p4 এর মতো, তাহলে এটা 3p4। এবার দেখো এটা 3p5, এটা 3p5, তাহলে 5টা ছাড়তে হবে। সে যদি একটা পায়ে যেত তাহলে জন্য সহজ হতো, কিন্তু তুমি তো দিচ্ছ না তাকে ইলেকট্রন, তুমি তার থেকে টাইনা বের করতেছো, তাহলে 5টা বের করতে গেলে অবশ্যই কি লাগবে, শক্তি বেশি লাগবে। তাহলে এইখানে হচ্ছে কি আছে, এখানে আছে
ক্লোরিন। আর্গন অবশ্যই অনেক বেশি লাগবে, আর্গন নিষ্ক্রিয় মৌল, অনেক বেশি স্টেবল। তাহলে এখন যদি আমরা অ্যাড করে দেই, আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো খুব সহজেই। কি হবে, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম বাড়ছে, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম কমছে, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন বাড়ছে, সিলিকন থেকে ফসফরাস বাড়ছে, ফসফরাস থেকে সালফার কমছে, সালফার থেকে ক্লোরিন বাড়ছে, আবার ক্লোরিন থেকে আর্গন বাড়ছে। এবার দেখো নর্মালি কিন্তু বাড়ার কথাই ছিল, কিন্তু দুইটা জায়গায় ঝামেলা হয়েছে। নর্মালি বাড়ার কথাই ছিল, কিন্তু দুইটা জায়গায় ঝামেলা হয়েছে। এই যে এইখানে একটা বাড়ছে না কমছে, এখানে একটা কমছে। তাহলে এইখানে ওই গ্রুপ মানে পর্যায় 2 এর মতো কে ওইখানে ছিল নাইট্রোজেন আর অক্সিজেন আর বেরিলিয়াম আর বোরন। আর এখানে তাহলে কারা কারা আছে, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম। এখানে কিন্তু ম্যাগনেসিয়ামটা বেশি, অ্যালুমিনিয়ামটা কম। আর ফসফরাস আর সালফারের মধ্যে কারটা বেশি, ফসফরাসেরটা বেশি, সালফারেরটা কম। এই ভাইয়া এই যে দেখো কিছু এক্সেপশনাল চলে আসছে। সো তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি কিন্তু দেখো আমি কিন্তু এক্সাক্ট ভ্যালু জানি না, বাট আমি ইলেকট্রনিক কনফিগারেশন জানি। আমি এখানে বের করে দেখতে পারবো কারটা বেশি হবে কারটা কম হবে, তুমি চাইলেই বের করে ফেলতে পারবা। সো এই হচ্ছে তোমার পিরিয়ডিক ব্যাপার স্যাপার। আশা করি সবার মোটামুটি ক্লিয়ার। আমরা যে কথাবার্তাগুলো বলতেছিলাম এই জিনিসগুলো এখানে দেওয়া আছে ভ্যালু আকারে। তুমি দেখো ভাইয়া, তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, এখন তুমি পারবা। দেখো এই বরাবর যাচ্ছ, নর্মাল নিয়ম। তুমি কি বলবা, ভাই এই বরাবর যাচ্ছি, সাইজ কি হইতেছে, কমতেছে। তাহলে জেড ইফেক্টিভ যেটা আছে এটা কি হইতেছে ভাই, বাড়তেছে। জেড ইফেক্টিভ বাড়তেছে, তাহলে অ্যাট্রাকশন বা আকর্ষণ কি হইতেছে, বাড়তেছে। আকর্ষণ বাড়তেছে, তাহলে আয়নীকরণ শক্তি এটাও কি হওয়া উচিত, আয়নীকরণ শক্তি এটাও কি হওয়া উচিত, বাড়া উচিত। বাট একটা ঝামেলা হয়েছে। তুমি একটু খেয়াল করে দেখো, 520 থেকে বাড়ছে, ওকে বাড়ছে। বাট এই যে দেখো ভাই এখানে কমে গেছে, এখানে কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে এখানে একটা ঝামেলা লেগে গেছে, একটা ঝামেলা লেগে গেছে। 899 থেকে 800 এখানে একটা ঝামেলা হয়েছে, এখানে সূক্ষ্ম করে একটা ঝামেলা হয়েছে। তারপর আবার বাড়ছে, সমস্যা নেই বাড়ছে, তারপর আবার বাড়ছে, সমস্যা নেই বাড়ছে। বাট এইখানে একটু খেয়াল করে দেখো এখানে কমে গেছে, তারপর এখানে আবার একটা ঝামেলা হয়েছে, ড্রপ হয়েছে। ওই যে আমরা গ্রাফিক্যালি দেখাইতেছিলাম। এবার তুমি আবার আগের মতো দেখো, এখানে বাড়ছে। হ্যাঁ ভাই 1300 থেকে 1600 হয়েছে, বাড়ছে 1600 থেকে 2000 হয়েছে, বাড়ছে। তাহলে মোটামুটিভাবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম, বাট এখানে এক্সেপশন হচ্ছে এই দুটা বক্স। এটাই আমি তোমাদেরকে গ্রাফিক্যালি এতক্ষণ ধরে দেখাইতেছিলাম। এই যে দেখো এই জিনিসটাই মনে হয় আমি কোথাও না কোথাও দেখাইছি, আই গেস। এই যে দেখো এখানে, না এটা না, আগেরটা। এই যে ভাই দেখো আমি এখানে দেখাইছি, ভ্যালু হয়তো বা লিখে নেই, বাট এই জিনিসটাই আমি তোমাদেরকে গ্রাফিক্যালি বুঝাইতে চাইছি। আচ্ছা গেল এটা, ওকে ডান, এটা ডান। এবার দেখো, এবার যদি আমি গ্রুপের বরাবর চিন্তা করি, আমাদের মনে থাকার কথা, গ্রুপ বরাবর আমি যদি চিন্তা করি, গ্রুপ বরাবর উপর থেকে যদি নিচের দিকে আসো, সাইজ কি হয় ভাই, বাড়ে, সাইজ বাড়ে। হ্যাঁ সাইজ বাড়ে, তাহলে আয়োনাইজেশন এনার্জি এটা কি হয়, কমে। এখন এটা কিন্তু যে গ্রুপ 13 এর ক্ষেত্রে আবার এক্সেপশনাল ছিল। এক্সেপশনাল কোথায় দেখছিলাম মনে আছে, এক্সেপশনাল দেখছিলাম, কিন্তু এক্সেপশনাল ছিল ওই যে গ্রুপ 13 এর ক্ষেত্রে, গ্রুপ 13 এর ক্ষেত্রে। বাট নর্মালি এখানে একটু খেয়াল করে দেখো, লিথিয়াম থেকে এখানে আসছে, কমছে। এখানে কি হয়েছে, ক মানে কমছে। হ্যাঁ আমি পুরোটা লিখতেছি না, এখানে কি হয়েছে, ক মানে কমছে। এখানে ক মানে কমছে। এখানেও এখানেও কি হয়েছে, কমছে। তার মানে সবাই কি হয়েছে, কমছে। এখানে কোনো ঝামেলা দেখতেছি না আপাতত। সো আমরা যদি এখানে চিন্তা করি, ক মানে কমছে আর কি। সো গ্রুপ বরাবর তুমি যদি উপর থেকে নিচের দিকে আসো, তাহলে আয়োনাইজেশন এনার্জি এটা কি হবে, কমেছে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটিভাবে সহজ কথাবার্তা। আশা করি আমরা গ্রুপ রিলেশন শিখলাম, পিরিয়ডিক রিলেশন শিখলাম, গ্রাফিক্যালি দেখলাম, এক্সেপশনাল দেখলাম, ডিপেন্ডেন্সি দেখলাম। পুরো জিনিসটাই আমাদের মোটামুটি এখন হয়ে যাওয়ার কথা। আয়নীকরণ শক্তি নিয়ে বেশ আইডিয়া হয়ে গেছে আমাদের, ডিপেন্ডেন্সি পড়ে ফেলছি। এখন বেরিলিয়াম ও বোরনের ক্ষেত্রে কি হয়, একটা ব্যতিক্রম হয়, আমরা কিন্তু জানি এটা অলরেডি জানি। জাস্ট একটু আমি দেখাই দিই, বেরিলিয়াম হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 1s2, তারপর হচ্ছে 2s2, আর বোরন হচ্ছে 5। এটা কিন্তু অলরেডি দেখছি। হ্যাঁ 1s2, 2s2, 2p1, IE, আর হচ্ছে সাইজ কীরকম, সাইজ কার বড়, বেরিলিয়ামের সাইজ বড় বোরনের থেকে। এখন IE আর সাইজের রিলেশনটা কীরকম হওয়া উচিত ছিল, IE proportionals to 1/size, আমরা কিন্তু এটা জানি, IE proportionals to 1/size। তাহলে সাইজ বেরিলিয়ামের বড়, তাহলে আয়োনাইজেশন এনার্জি বেরিলিয়ামের কি হবে, কম হবে। বেরিলিয়ামের কম হবে, বোরনের বেশি হবে, তাই না? এরকম হওয়া উচিত ছিল। বাট এটা কি সত্য, না, এটা সত্য না, এটা ভুল, এটা রং, এটা ভুল। তাহলে সঠিক কোনটা, চলো সঠিকটা করে ফেলি। সঠিক কোনটা, অ্যাকুরেট কোনটা,
IE বলতে আমি এখানে IE1 বোঝাচ্ছি, প্রথম আয়োনাইজেশন এনার্জি IE1। কোনটা হবে? বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি বেশি বোরন থেকে, কারণ তোমার এই যে এইখানে 2s2 আর এখানে হচ্ছে 2p1, এটা বেশি স্টেবল, মোর স্টেবল, আর এটা হচ্ছে লেস স্টেবল। এই যে দ্যাটস ইট, আর কিছু না। এই জিনিসটাই তোমাকে জাস্ট আমি এতক্ষণ ধরে বুঝাইতে চাচ্ছি। তোমাকে স্টেবল ফরম্যাটটা খুঁজে বের করতে হবে, যার স্টেবল বেশি হবে তার থেকে ইলেকট্রন বের করতে কষ্ট বেশি হবে, সো শক্তি তোমার সেখানে বেশি লাগবে। নাইট্রোজেন অক্সিজেন এটা আমরা অলরেডি পড়ছি, চলো একটু দেখি তাও। নাইট্রোজেন 7 1s2 2s2, তারপর হচ্ছে 2p3, অক্সিজেন 8 1s2 2s2, তারপর হচ্ছে 2p4, তাহলে এখানে স্টেবলকে এই যে দেখো 2p3, এটা হচ্ছে মোর স্টেবল, এটা কি 2p4 ছেড়ে দিলেই ভালো তার জন্য, এটা হচ্ছে লেস স্টেবল। ঠিক আছে, তাহলে যেটা মোর স্টেবল হবে সেটার আয়োনাইজেশন এনার্জি কি হবে? বেশি হবে। সো নাইট্রোজেন অক্সিজেনের থেকেও বেশি হবে। যদিও অ্যাকর্ডিং টু সাইজ হওয়া উচিত ছিল অক্সিজেনের কার থেকে? নাইট্রোজেনের থেকে বেশি। বাট এটা কি হয়? না, এটা হয় না। সো এটা হয় না। সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম প্লাস। এইবার আমি চিন্তা করব, দেখো মনোযোগ দিও ভাইরা। সোডিয়াম প্লাস 1s2 2s2 2p6, সহজ ভাষায় এটা হচ্ছে নিয়নের স্ট্রাকচার। ম্যাগনেসিয়াম প্লাস 1s2 2s2 2p6 3s1, তাহলে এটা হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে 3s1। এবার এখান থেকে ইলেকট্রন বের করব, এবার এখান থেকে ইলেকট্রন ছাড়বো। তুমি চিন্তা করো ভাইয়া, এখান থেকে তুমি যদি ইলেকট্রনকে বের করতে চাও মাইনাস ইলেকট্রন, আর এইখান থেকে মাইনাস ইলেকট্রন করবা, কোনটা থেকে খুব সহজে বের করতে পারবা? তুমি নিজেই বলো ভাইয়া। তুমি বলবো ভাই এখান থেকে ইলেকট্রন বের করা অনেক সহজ, তো 3s থেকে একটা ইলেকট্রন খুব সহজে চলে যাবে, বাট নিয়ন থেকে ইলেকট্রন বের করা অনেক বেশি টাফ হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার IE2 এর ওয়ার্ডার। এখানে কিন্তু IE2 খুব সাবধানে খেয়াল করতে হবে, এটা কি IE2, কারণ সোডিয়াম প্লাস হয়ে আছে, তার মানে এটা অলরেডি IE1 হয়ে আছে, একটা ছেড়ে দিছে। ম্যাগনেসিয়াম প্লাস হয়ে আছে, তার মানে এটাও একটা ছেড়ে দিছে, তার মানে এখন তোমাকে জানতে চাচ্ছে IE2 এর ওয়ার্ডার। তাহলে এখানে IE2 এর ওয়ার্ডার কার হবে? এখানে কার বেশি হবে? সোডিয়াম প্লাসের এনার্জি বেশি লাগবে, কার থেকে? ম্যাগনেসিয়াম প্লাসের থেকে। সোডিয়াম প্লাসের যেহেতু ভাইয়া এটা শক্তিশালী বেশি, মোর স্টেবল, এখান থেকে ইলেকট্রনকে বের করতে বেশি কষ্ট হবে কম্পেয়ার টু 3s1। সে যদি ছেড়ে দেয় সে নিয়ন মানে নিষ্ক্রিয় মৌলের কাঠামো পাবে। নিয়ন কেন হয়েছে আশা করি বুঝছি, যে এখানে তো 10টাই আছে, 10 মানে তো নিয়নই, এখানে দেখো 10 আছে, 10 মানে তো নিয়নই, এটা তো আমরা বুঝি আশা করি। ঠিক আছে, আচ্ছা ওকে, তো এইবার আমরা কিছু ম্যাথ করব। চলো ম্যাথ করি। হাইড্রোজেনের আয়নীকরণ বিভব 13.6 ইলেকট্রন ভোল্ট। 25 মিলিগ্রাম হাইড্রোজেন পরমাণু থেকে H+ আয়ন পরিণত করতে কি পরিমাণ শক্তির প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে হাইড্রোজেন গ্যাস, ইলেকট্রন ছেড়ে দিল, H+ হয়েছে গ্যাস। এইখানে আমার যে শক্তি ডেল্টা H, এটার মানটা অবশ্যই পজিটিভ দেয়া আছে তোমার কাছে, 13.6 EV, 13.6 EV দেওয়া আছে প্রশ্ন, এটা দেওয়াই আছে। তাহলে এটা কয় মোল? তুমি যদি চিন্তা করো, তুমি বলবো ভাই এটা হচ্ছে 1 মোল, এটাও কি ভাই 1 মোল। 1 মোল মানে কত গ্রাম? 1.008 গ্রাম। 1 মোল মানে কত গ্রাম? 1.008 গ্রাম। এটা কিন্তু হাইড্রোজেন পরমাণু, নট অণু। এটা কিন্তু পরমাণু, ভালো করে খেয়াল করেন বাবারা, এটা কিন্তু অ্যাটম। হ্যাঁ, অ্যাটম, নট অণু, পরমাণুর জন্য খাটে, নট অণু, পরমাণুর জন্য খাটে। তাহলে এখন আমি যদি লিখি 1.008 গ্রাম হাইড্রোজেনকে H+ পরিণত করতে শক্তি লাগে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কি সমস্যা হবে? উত্তর হচ্ছে না, সমস্যা হবে না। নাও লিখি লাইনটা, ভাই আপনি লেখেন আগে। 1.008 গ্রাম হাইড্রোজেন থেকে H+
যেতে শক্তি লাগে 13.6 ইলেকট্রন ভোল্ট। এখন ভাইয়া বিলিভ করেন ভাইয়া আপনি এখন পারবেন। এটাকে আপনি গ্রামে নিয়ে আসেন তো একটু কষ্ট করে। 25/1000 এটা চলে আসবে গ্রামে। তাহলে 25/1000 কত আসে একটু দেখি, চলেন দেখি। 25/1000 এটা আসবে 0.025। তাহলে 0.025 গ্রাম শক্তি লাগবে কত? 13.6 into 0.025 divided by 1.008। তাহলে 13.6 into 0.025 divided by 1.008 কত আসতেছে? 13.6 into 0.025 divided by 1.008, ঠিক আছে, 0.337 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, সো এই হচ্ছে তোমার অ্যান্সার। এই অ্যান্সার চলে আসছে। কি পরিমাণ শক্তির প্রয়োজন? এই অ্যান্সারটা অবশ্যই কি আসবে? অ্যান্সারটা কি নেগেটিভ আসবে? উত্তর হচ্ছে না। এই অ্যান্সারটা অ্যান্সার প্লাস অবশ্যই পজিটিভ, কারণ তাপহারী প্রক্রিয়া। 0.337 ইলেকট্রন ভোল্ট। তুমি চাইলে এই ইলেকট্রন ভোল্টকে কনভার্ট করে জুলে আনতে পারো, চাইলে কিলো জুলে আনতে পারো। আমি কনভার্ট করি নাই, কারণ এখানে তো কোনো বলে নাই যে কোন এককে চাইছে, সো সহজ হিসাব, সহজে করে ফেলছি আমরা। আচ্ছা, পরেরটা দেখি। দেখো কি বলা হয়েছে, হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি বের করো। চলো হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি বের করি। আর এমন কি, এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরের ইলেকট্রন, এখানে প্লাস, এখানে ইলেকট্রন। এই ইলেকট্রনের ভাই কই নিয়ে যাবেন? ভাই নিয়ে যাব অসীমে। এই ইলেকট্রনটা কই নিয়ে যাবেন? ভাই নিয়ে যাবেন অসীমে। অসীমে নিয়ে যাবেন। যে শক্তি লাগবে সেটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। যে শক্তি লাগবে সেই শক্তিটার নামই কি? আয়নীকরণ শক্তি। যে শক্তি লাগবে সেই শক্তিটার নামই হচ্ছে আয়নীকরণ শক্তি। এই হচ্ছে কথাবার্তা। আমার এই শক্তির মানটা বের করতে বলছে। এটা হাইড্রোজেন, এই শক্তির মানটা। অবশ্যই এখন ইলেকট্রনকে যদি বাইরের শক্তি স্তরে অসীমে পাঠাইতে চাই, তাহলে ইলেকট্রন কার শক্তি নেয়? ফোটনের শক্তি। ফোটনের শক্তি কেমনে বের করে? এটা কিন্তু ফোটনের শক্তি। কার শক্তি? এনার্জি অফ ফোটন। হ্যাঁ, এনার্জি অফ ফোটন। এটা কিন্তু ফোটনের এনার্জি। কার এনার্জি ভাই? ফোটন এনার্জি। তাহলে ফোটনের এনার্জি বের করতে হবে, ফোটনের এনার্জি বের করতে হবে। সো ফোটনের এনার্জি কেমনে বের করে? hc/λ। ফোটনের এনার্জির ইকুয়েশন কি ভাইয়া? hc/λ। তাহলে এটা দিয়ে বের করে ফেলবো। ফোটনের এনার্জির ভ্যালু হচ্ছে hc/λ। ফোটনের এনার্জির ভ্যালু হচ্ছে hc/λ। সো চলো আগাই। সো আমি যদি ইকুয়েশনটা সলভ করতে চাই, আমার এখানে দেখো hc জানো, তুমি শুধুমাত্র ল্যামডাটা জানো না। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এগুলো তো আমরা জানি অলরেডি। 6.626 into 10⁻⁻34 জুল সেকেন্ড, এটা জানি। c এর ভ্যালু হচ্ছে 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। সো এইগুলো হচ্ছে আমার নোন ভ্যালু, এইগুলো হচ্ছে আমার জানা মান, নোন ভ্যালু। সো আমাকে ল্যামডাটা বের করতে হবে। সো চলো করে ফেলি। ল্যামডার ইকুয়েশন আমরা জানি 1/λ রিডবার্গ কনস্ট্যান্ট 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার আর হচ্ছে z স্কোয়ার। সো ভ্যালুগুলো বসাই দিই চলো। 1.09678 into 10⁻⁷, এটা বসাইতেছি পার মিটার এককে। 1/n1 কত? এটা হচ্ছে তোমার n1, এক নাম্বার শক্তি স্তরে আছে। তাহলে 1/n1 স্কোয়ার নিয়ে যাব কোথায়? এই যে এটা হচ্ছে তোমার n2, অসীমে নিয়ে যাব। তাহলে n2 কত হবে? 1/∞, এটা স্কোয়ার। z এর ভ্যালু হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, এটা 1 স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসবে? 1.09678 into 10⁻⁷ পার মিটার, এটা আসবে 1/λ ভ্যালু। তাহলে এখান থেকে চাইলেই এখন আমরা খুব সহজেই
আর তো কিছু না, এটা 1 এটা 0, এটা আর কি করবো, তাহলে ল্যামডার ভ্যালু চলে আসবে। চলো এটা ক্যালকুলেশন করে ফেলি। 1 ডিভাইডেড বাই 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 কত আসতেছে? ল্যামডার ভ্যালু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। নাও এখন আয়োনাইজেশন এনার্জি বের করে ফেলি। নাও আয়োনাইজেশন এনার্জি হচ্ছে Hc বাই ল্যামডা। এখন এটাই কি আয়োনাইজেশন এনার্জি? উত্তর হচ্ছে হ্যাঁ, একটু সূক্ষ্ম ঝামেলা আছে। এখান থেকে ইলেকট্রন যাবে কয় মোল? এখান থেকে ইলেকট্রন যাবে কয় মোল? 1 মোল। কয় মোল? 1 মোল। আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 1 মোলের জন্য, আমাদের মনে থাকার কথা 1 মোলের জন্য। তুমি এখানে যে ইলেকট্রন পাঠাইছো, কয়টা পাঠাইছো? একটা ইলেকট্রনকে পাঠাইতো, তোমার যে শক্তি লাগবে সেটা হচ্ছে তোমার Hc বাই ল্যামডা, এটাতে যেটা বের করলা ল্যামডা দিয়ে, একটা ইলেকট্রনকে পাঠাইতে। বাট তোমার লাগবে কয় মোলের জন্য? 1 মোলের জন্য। তাহলে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রনের জন্য নাকি 6.02 × 10 টু দি পাওয়ার 23টা ইলেকট্রন? তাহলে তুমি বলবা ভাই এখানে আসছে ফর একটা ইলেকট্রন, এটা কি আসছে ফর 1 ইলেকট্রন। তাহলে এটার সাথে আপনি কি করে দেন, অ্যাভোগাড্রো নাম্বারটা কি করে দেন, গুণ করে দেন, তাহলেই হয়ে যাবে 1 মোলের জন্য। তাহলে তো 1 মোলের জন্য চলে আসতেছে, এক্স্যাক্টলি ভাই 1 মোলের জন্য চলে আসছে। তাহলে এইখানে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডা কত পাইছো? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। চলো করে ফেলি, চলো বাছারা করে ফেলি। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 9.11 ভুল না করলে, ভুল করি না যেন, কত আসছে? ইঞ্জি বাটনে দিই 1.313 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা কিসে আসছে? জুল, জুলে আসছে। এখন তুমি চাইলে এটাকে কিলো জুলে নাও, যাই নাও, সমস্যা নেই। ঠিক আছে, যাতে নাও সেটাই চলে আসবে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাকে তুমি চাইলে আবার ইলেকট্রন ভোল্টও নিতে পারো, ভাগ করো 1.6, দেখি তো ওটা আসে কিনা। 1.6 আসার কথা, ইন্টু 10 টু দি পাওয়ার কাছাকাছি আসার কথা, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করছি তো, দেখি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 1.31 ইন্টু 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ ঠিক আছে, যা আছে তাই, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই যে মোটামুটি এটা হয়ে গেছে। আচ্ছা এবার দেখো কি বলা হয়েছে। সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি এত ইলেকট্রন ভোল্ট হলে এত কিলো জুল শক্তি দিয়ে কত গ্রাম সোডিয়ামকে সোডিয়াম প্লাসে পরিণত করা যাবে। এটাও ইজি, আগের মতোই। এখানে শক্তিটা একটু খেয়াল করো, এককটা একটু ঝামেলা। এটা দেওয়া আছে ইলেকট্রন ভোল্ট, এটা দেওয়া আছে কিলো জুল। সো তুমি দুটাকে সেম এককে নিয়ে আসো আগে। সো দুটাকে সেম এককে নিয়ে আসি। সো 5.14043, ঠিকঠাক লিখছি? 5.14043 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এটাকে আমরা জুলে নিয়ে আসি। 5.14043 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এটা আসছে জুলে। ইলেকট্রন ভোল্ট সমান, এটা জুলে চলে আসলো। এই যে এটা আসছে জুলে, হ্যাঁ এটা জুলে চলে আসলো। এখন এটার সাথে যদি আরও আমি 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করে দিই, তাহলে চলে আসবে কিলো জুলে। তাহলে চলে আসবে কি? কিলো জুলে। তাহলে চলো করে ফেলি। 5.14043 ইন্টু, এই শুনো আমি কিন্তু হ্যাঁ ঠিক আছে, ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ঠিকঠাক চাপছি? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কিলো জুলে নিয়ে নিছি। হ্যাঁ 1000 দিয়ে ভাগ মানে তো 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ, 5.14। হ্যাঁ ঠিক আছে, এটা আসছে তোমার 8 পয়েন্ট ইলেকট্রন ভোল্ট থেকে 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল, 1000 দিয়ে ভাগ। হ্যাঁ ঠিক আছে, 8.22 ইন্টু 10 টু দি পাওয়ার -22, এটা চলে আসছে কিলো জুল। এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু, সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জির ভ্যালু। এবং এটা কিছু না বলা থাকলে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বোঝায়, তাহলে এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন ভ্যালু। তো কত গ্রাম সোডিয়ামকে সোডিয়াম প্লাসে পরিণত করা যাবে, কত গ্রাম?
তাহলে সোডিয়াম দেখো ভাইয়া, সোডিয়াম এটা গ্যাসিয়াস স্টেট, ইলেকট্রন 1 মোল ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস, এটা গ্যাস। কত গ্রাম সোডিয়ামকে? সোডিয়াম প্লাস, তাহলে এটা তো 1 মোল, 1 মোলের ভর আমরা অলরেডি জানি 23 গ্রাম। হ্যাঁ, এটাই তোমরা চাইছে। সো কত গ্রাম সোডিয়ামকে সোডিয়াম প্লাসে পরিণত করা যাবে? তাহলে এখন লিখে ফেলি নাও 8.22 ইন্টু 10⁻⁻22 কিলো জুল শক্তি দিয়ে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে পরিণত হয়। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে পরিণত হয় কত গ্রাম? 23 গ্রাম, 23 গ্রাম। এখন এই যে এটুকু কত হবে? তাহলে 16.17 কিলো জুল শক্তি দিয়ে, তাহলে এখানে কি হবে? 23 ইন্টু 16.17 ডিভাইডেড বাই 8.22 ইন্টু 10⁻⁻22, 23 ইন্টু 16.17 ডিভাইডেড বাই 8.22 ইন্টু 10⁻⁻22, তাহলে 4.52 ইন্টু 10⁻23 গ্রাম। অনেক বেশি আসলো না অ্যান্সার? সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বলাই আসছিল প্রথম। দেখি এত ভোল্ট এত কিলো জুল শক্তি দিয়ে কত গ্রাম সোডিয়ামকে সোডিয়াম প্লাসে পরিণত করা যাবে? 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে এটাকে সাথে গুণ করলাম, জুলে গেল, 1000 দিয়ে ভাগ করলাম, কিলো জুলে আসলো। এত কিলো জুল শক্তি দিয়ে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে পরিণত করা যায় 23 গ্রাম। ঠিক আছে, 23 গ্রাম, এখানেও তো 1 মোলই আছে, তাহলে 23 গ্রাম। আচ্ছা, অনেক বেশি আসছে, যাই হোক হতে পারে, মোটামুটি অনেক বেশি আসছে, কারণ এখানে দেখো আয়নীকরণ শক্তির মানটাই অনেক কম ছিল। সো তুমি অনেক বেশি শক্তি দিছো, সো অনেক বেশি আসবে, স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা আমরা এই কোয়েশ্চেনটা একটু সলভ করি। এই কোয়েশ্চেনটা বেশ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সো খেয়াল করে দেখো, এখানে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম আছে। এখানে দেওয়া আছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এখানে দেওয়া আছে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, আর এখানে দেওয়া আছে থার্ড আয়োনাইজেশন এনার্জি। প্রশ্ন হচ্ছে এখানে এ বি সি কি হবে, মানে এই তিনটার মধ্যে কোনটা এ বি সি হবে, এটা তোমাকে বের করতে হবে। এখন আমরা এদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, চলো। পটাশিয়াম এটা হচ্ছে 19, ম্যাগনেসিয়াম এটা হচ্ছে 12, অ্যালুমিনিয়াম এটা হচ্ছে তোমার 13। পটাশিয়াম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। ম্যাগনেসিয়াম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2। অ্যালুমিনিয়াম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 12 আর 13, 3p1। এখন ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, তার মানে একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবা, আমি এখানে মুছতে থাকবো। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি তার মানে অলরেডি পটাশিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এই যেটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এটা মুছে দিলাম, হয়েছে? আচ্ছা, ম্যাগনেসিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন, তাহলে এখানে 3s2 আছে, তাহলে নাকি দুটো থাকবে? অত হচ্ছে না ভাইয়া, এখানে করা থাকবে, এখানে করা থাকবে, এখানে একটা থাকবে, এখানে করা থাকবে, একটা থাকবে। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এটা আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির রেসপেক্টে লিখতেছি IE1। আশা করি বুঝছো সবাই। ওকে, সো অ্যালুমিনিয়াম, সরি, অ্যালুমিনিয়াম ফার্স্ট আয়োনাইজেশন, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই যে ছেড়ে দিল, তাহলে এই 3pটা আর থাকবে না, এই যে মুছে দিলাম। সো এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখন এটার মানে কি? এটার মানে কিন্তু আর্গন, তোমরা তো জানো মনে হয়, এটার মানে কিন্তু আর্গন। এই যে এটার মানে কিন্তু আর্গন, এটার মানে কি ভাই? আর্গন, এটার মানে কিন্তু আর্গন। ওকে, আর এখানে এখন আমি যদি বলি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এখন এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি এনার্জি কোথায় লাগবে? এই দুটার মধ্যে বা এই তিনটার মধ্যে কোথায় সবচেয়ে বেশি এনার্জি কোথায় লাগবে? তুমি বলবা যে ভাই এখানে 3s2 আছে, এটা কিন্তু কোনো নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক কাঠামো না, ঠিক আছে? মানে অ্যালুমিনিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল তো হিলিয়াম না, সো এটা কিন্তু হিলিয়ামের মতো কাঠামো না। তুমি যদি ভাবো আসলে আমরা যে বন্ধন গঠন করি, বন্ধন গঠন করার উদ্দেশ্য হচ্ছে তার কাছের নিষ্ক্রিয় মৌলের গঠন অর্জন করা, তাহলে এ কিন্তু হিলিয়ামের মতো গঠন অর্জন করতে চাবে না, সে চাবে নিয়নের মতো গঠন অর্জন করতে। তো
তুমি দেখো সে যদি এই দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কিন্তু নিয়নের মতো কাঠামো আসে, তাহলে সে চাবে নিয়নের মতো কাঠামো অর্জন করতে। তাহলে এবার সে এখান থেকে কিন্তু ইলেকট্রন ছাড়বে, এখান থেকেও ইলেকট্রন ছাড়বে, এখান থেকে ইলেকট্রন ছাড়বে। বাট আমি যদি তিনটার মধ্যে কম্পারিজন করি কই থেকে ইলেকট্রন কোনটা ইনার্ট গ্যাস কনফিগারেশন আছে, তুমি দেখো এটাতে সবচেয়ে এনার্জি কম লাগবে 3s1, এটাতে তারপরে সবচেয়ে বেশি লাগবে। এবং আমি তাহলে যদি এখন সামারি বা সাজাই তাহলে সবচেয়ে বেশি কোথায় লাগবে, সবচেয়ে বেশি লাগবে পটাশিয়ামে, তারপর পটাশিয়ামের পরে কে প্লাসের সবচেয়ে বেশি শক্তি লাগবে, তারপর এই দুটার মধ্যে কার বেশি শক্তি লাগবে, এটা কিন্তু কে প্লাস হয়ে গেছে, এটা কিন্তু ম্যাগনেসিয়াম প্লাস হয়ে গেছে, এটা কিন্তু অ্যালুমিনিয়াম প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিছো তুমি অলরেডি, ছেড়ে দিছো, তাহলে পটাশিয়াম প্লাস হয়ে গেছে, এটা ম্যাগনেসিয়াম প্লাস হয়ে গেছে, এটা অ্যালুমিনিয়াম প্লাস হয়ে গেছে। এবার এই দুটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তি লাগবে, 3s1 3s2, তাহলে এটা শক্তি বেশি লাগবে, তাহলে এখানে লাগবে অ্যালুমিনিয়াম প্লাস, তারপর কি লাগবে ম্যাগনেসিয়াম প্লাস। তাহলে যখন আমি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বের করতে যাব পটাশিয়াম প্লাসের শক্তি সবচেয়ে বেশি লাগবে। তাহলে এইখানে একটু চিন্তা করো তো ভাইয়া, তুমি একটু চিন্তা করো, এই যে এই পয়েন্টটা এখানে দেখো আয়োনাইজেশন এনার্জি 2টা, তাহলে সবচেয়ে বেশি কি আছে, পটাশিয়াম। তাহলে এখানে বি নাম্বার তোমার অলরেডি ডিসাইড হয়ে গেছে, বি হচ্ছে পটাশিয়াম। এবিসি আইডেন্টিফাই করতে হবে, কোশ্চেন হচ্ছে এটাই। তাহলে বি পটাশিয়াম, এটা ডান। এবার আমরা একটু চিন্তা করি থার্ড আয়োনাইজেশন এনার্জি। তাহলে দেখো একটু ঠান্ডা মাথায়, এবার কিন্তু আরো একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে এখান থেকে থার্ড আয়োনাইজেশন এনার্জি যখন যাব তখন এখান থেকে আরো একটা ইলেকট্রন চলে যাবে, এই যে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 3p5, বুঝছো কিন্তু, কারণ এটা 2+ হয়ে যাবে, 2+ হয়ে যাবে, তাহলে এখানে 3p5 হবে, এখানে 2+ হয়ে যাবে, তাহলে এখানে 3s, এখানে কোনো ইলেকট্রনই থাকবে না, এখানে কোনো ইলেকট্রন থাকবে না, এখানে কোনো ইলেকট্রন থাকবে না। আচ্ছা হলো, এটা 2+ হয়ে গেল, অ্যালুমিনিয়াম 2+, এখান থেকে তুমি এবার আরো একটা ইলেকট্রন ছেড়ে দিবা, তাহলে এখানে 3s2 এর মধ্যে এখানে থাকবে একটা ইলেকট্রন, আরো একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে এটা হয়ে গেল IE2, এই যে IE2 এর অবস্থা, এটা কি হয়ে গেছে IE2 এর অবস্থা, দেখো দুটো ইলেকট্রন ছেড়ে দিছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড় করেছি। এইবার তুমি চিন্তা করো, এ কিন্তু ইলেকট্রন 5টা আছে, এখানে আছে, এই দেখো এটা হচ্ছে নিয়ন স্ট্রাকচার। তাহলে এইবার এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কঠিন কার হবে, সবচেয়ে বেশি কষ্টকর হবে, সবচেয়ে বেশি ইলেকট্রন বের করতে চাইলে, এখানে 3p5, এখানে আছে নিয়ন স্ট্রাকচার, আর এখানে আছে 3s1, তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কষ্টকর হবে ম্যাগনেসিয়ামের। তাহলে এইবার এ হবে এইখানে ম্যাগনেসিয়াম, তাহলে বোঝাই যাচ্ছে সি হচ্ছে অ্যালুমিনিয়াম। তুমি সবসময় চিন্তা করবা কোথায় ইলেকট্রনকে বের করা সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি জিনিসটা একটু এখানে দেখাই তোমাদের, আবার একটু দেখো, আবার একটু দেখাই। ওকে, সো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা চিন্তা করি, দেখো কে প্লাস, এটার ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে আর্গন, জাস্ট আর্গন, আর ম্যাগনেসিয়াম প্লাস এটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এটা হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে 3s1, এভাবে দেখাই তাহলে তোমার জন্য ইজি হবে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস, এটা হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে 3s2, জাস্ট এরকম 3p1 থেকে একটা চলে দিছে, এটা হচ্ছে IE1। এবার তুমি যখন IE2 তে আসবা তখন এখানে কি হবে, এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা চেঞ্জ কি হবে, এখানে এবার চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে নিয়ন, তারপর হবে 3s2, তারপর হবে 3p5, একটা ইলেকট্রন চলে যাবে। এবার এটা কিন্তু হয়ে যাবে K2+, এটা হয়ে যাবে K2+, এবার এখানে হয়ে যাবে নিয়ন, আর কিছু নাই, এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+, আর এখানে যদি চিন্তা করো এখানে হবে নিয়ন 3s1, এটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম 2+। এবার এখান থেকে তুমি চিন্তা করতে পারো ভাইয়া, ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা K+, তাহলে আয়োনাইজেশন এনার্জি ম্যাক্সিমাম কার হবে, আমি যখন চিন্তা করতে যাব ম্যাক্সিমাম কার হবে, K+ কিন্তু অলরেডি হয়ে আছে, সে কিন্তু অলরেডি K+ হয়ে আছে, এখানে ম্যাগনেসিয়াম প্লাস হয়ে আছে, এখানে অ্যালুমিনিয়াম প্লাস হয়ে আছে, তাহলে এখান থেকে ইলেকট্রনকে বের করা বেশি কষ্ট হবে, কারণ যখনই আমি সেকেন্ডে যাব তার মানে এখান থেকে আরেকটা ইলেকট্রন বের করবো, তাহলে এটা সবচেয়ে বেশি হবে, এই জন্য বি নাম্বার পটাশিয়াম দিয়ে দিয়েছিলাম, পটাশিয়াম দিয়ে তারপর দেখো এই যে বি নাম্বারটা না এটাকে পটাশিয়াম ডিসাইড করে ফেলছে। তারপর থার্ডে যখন যাব কোনটা বেশি হবে এটা যদি বের করতে পারি, এবার এখান থেকে ইলেকট্রনকে ছাড়বো, এবার এখান থেকে দেখো ম্যাগনেসিয়াম 2+, এটা নিয়ন স্ট্রাকচার আছে, তার মানে এটার এনার্জিটা সবচেয়ে বেশি লাগবে, কারণ এটা সবচেয়ে বেশি স্টেবল হয়ে আছে, তাহলে এ নাম্বারটা হবে ম্যাগনেসিয়াম, কারণ থার্ড আয়োনাইজেশন এনার্জি ম্যাক্সিমাম এ বিন্দুতে, তাহলে এটা ম্যাগনেসিয়াম। তাহলে আমার এখানে এ বিন্দু ডিসাইড হয়ে গেছে, বি বিন্দু ডিসাইড হয়ে গেছে, সি বিন্দু ডিসাইড হয়ে গেছে, তাহলে এইখানে এ হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, বি হচ্ছে তোমার পটাশিয়াম, আর সি হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। এই যে এই কোয়েশ্চনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আশা করি এই প্রবলেমটা আমাদের মোটামুটি ক্লিয়ার। সো চলো এবার আমরা কিছু ছোট ছোট সিকিউ সলভ করে ফেলি, খুবই সহজ জিনিসগুলো। দেখো আমরা এগুলো সব পড়ে ফেলছি, সব। দেখো এটা দেওয়া হয়েছে সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস n এর মান 3, তাহলে এটা হচ্ছে 3s2, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি ম্যাগনেসিয়াম, 3s2 মানে ম্যাগনেসিয়াম। আচ্ছা 3s2 to 3p1, 3s2 3p1, p ব্লক, তাহলে 3 13 নাম্বার গ্রুপ, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে 3+1 4s2,
তাহলে এটা হচ্ছে n এর মান তো 3 দেওয়া আছে এখানে 4s2 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 হচ্ছে তোমার 4s2 হচ্ছে তোমার আর্গন 4s2 তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম এই যে বের করে ফেললাম এখন কি বলছে ই অপেক্ষা ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন ই অপেক্ষা ডি এর ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড় করাই ডি হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম তাহলে এটা হচ্ছে তোমার নিয়ন নিয়ন 3s2 আর তুমি যদি হচ্ছে ই চিন্তা করো ই হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা হচ্ছে তোমার নিয়ন তারপর হচ্ছে 3s2 তারপর হচ্ছে 3p1 এবার তুমি ঠান্ডা মাথায় তুমি নিজেই বুঝবা কই থেকে ইলেকট্রনকে বের করা বেশি কষ্ট হবে আর কই থেকে বের করা কঠিন হবে তুমি চিন্তা করো তুমি জাস্ট চিন্তা করো ভাইয়া এখানে আছে 3s2 এখানে আছে 3s2 আর এখানে আছে 3s2 3p1 তাহলে স্বাভাবিকভাবেই 3s2 বেশি স্টেবল কম্পেয়ার টু 3p কারণ তুমি যখন ইলেকট্রন বের করবা তখন তো বাইরের শক্তি স্তর থেকে বের করবা তাই না এখানে 3s2 আর এখানে 3p1 তাহলে এই দুটোর মধ্যে কোনটা শক্তি বেশি হবে অবশ্যই অবশ্যই ডি এর শক্তি বেশি হবে কার থেকে ই এর শক্তি থেকে সো এই জিনিসটাই তোমাকে বলতে হবে যে ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 যেটা আছে 3s2 হ্যাঁ 3s2 এটা কি আছে বেশি স্টেবল মোর স্টেবল হ্যাঁ মোর স্টেবল কম্পেয়ার টু 3p তাহলে 3p1 এটা কি লেস স্টেবল এটা কি লেস স্টেবল তাহলে এখান থেকে খুব সহজেই কি হয়ে যাবে ইলেকট্রন বের হয়ে যাবে তাহলে তুমি যদি এখানে আয়োনাইজেশন এনার্জি চিন্তা করো আয়োনাইজেশন এনার্জি এটা কিন্তু অবশ্যই IE1 চিন্তা করতেছি আমরা কিছু না বলা থাকলে আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ধরে নেই তাহলে ম্যাগনেসিয়ামেরটা কি হবে বেশি হবে কার থেকে অ্যালুমিনিয়ামের থেকে বেশি হবে দ্যাটস ইট এই জিনিসটাই এখানে তোমাকে বলছে খুবই সহজ জিনিস তুমি যদি জাস্ট ইলেকট্রন বিন্যাস করতে পারো তাহলে সহজ দেখো এখানে কি বলা হয়েছে যাদের প্রত্যেকটিতে 10টি করে ইলেকট্রন আছে P+, Q2+, R3+, PQR প্রচলিত প্রতীক নয় উদ্দীপকের মৌলসমূহের আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হয় আল্লাহ এটা তো অনেক সহজ মনে হচ্ছে দেখো P+, Q2+, R3+ সবার প্রত্যেকটিতে 10টা করে ইলেকট্রন আছে 10টা করে ইলেকট্রন আছে এটার মানে কি এটার মানে হচ্ছে বোঝাই যাচ্ছে P+ এটা আর কেউ না এটা হচ্ছে সোডিয়াম প্লাস Q+ এটা হচ্ছে Q2+ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ 10টা করে ইলেকট্রন আর R3+ এটা হচ্ছে বোঝাই যাচ্ছে অ্যালুমিনিয়াম 3+ ঠিক আছে সো এইখানে আমরা কিন্তু হচ্ছে চাইলেই আবারও সেই Z ইফেক্টিভ ওইটা নিয়ে আসতে পারি খেয়াল করে দেখো তো Z ইফেক্টিভ হ্যাঁ Z ইফেক্টিভ কার বেশি হবে পজিটিভ চার্জ যার বেশি মনে আছে তো Z ইফেক্টিভ প্রপোর্শনাল টু পজিটিভ চার্জ তাহলে পজিটিভ চার্জ যার বেশি তাহলে R3+ এর বেশি কার থেকে Q2+ এর থেকে এর থেকে কার থেকে আমার P+ এর থেকে ঠিক আছে তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি সাইজ কার বেশি হবে সাইজ হবে হচ্ছে উল্টাটা তাহলে P+ এর সাইজ কি হবে Z ইফেক্টিভের সাথে সাইজের সম্পর্ক কিন্তু উল্টা তাহলে P+ এর সাইজ বেশি হবে তারপর হবে Q2+ এর সাইজ তারপর হবে তোমার R3+ এর সাইজ মনে আছে তো Z ইফেক্টিভ প্রপোর্শনাল টু পজিটিভ চার্জ মনে থাকার কথা আর প্রপোর্শনাল টু 1/সাইজ এটা আমাদের মনে থাকার কথা তাহলে এটা যদি আমাদের মনে থাকে তাহলে তো হয়েই গেল জিনিসটা এটা যদি আমাদের মনে থাকে এখন খেয়াল করে দেখো আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু 1/সাইজ তাহলে সামারি দাঁড় করো তো দেখো Z ইফেক্টিভের সাথে সাইজের সম্পর্ক ব্যস্তানুপাতিক আবার আয়োনাইজেশন এনার্জির সাথেও সাইজের সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে আমরা কি বলতে পারি বলো তো আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু Z ইফেক্টিভ বলতে পারি হ্যাঁ ভাই বলতে পারেন তাহলে এখন আমি যদি বলি এখানে আয়োনাইজেশন এনার্জি কার বেশি হবে তাহলে তুমি আয়োনাইজেশন এনার্জি তুমি বলবা R3+ এর বেশি হবে তারপর কি হবে Q2+ এর তারপর কার হবে P+ এর বেশি হবে তার মানে অ্যালুমিনিয়াম 3+ সো অ্যালুমিনিয়াম 3+ যে আছে তার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে কার থেকে ম্যাগনেসিয়াম 2+ এর থেকেও এরপরে কি আসবে সোডিয়াম প্লাস এরপরে হবে সোডিয়াম প্লাস দ্যাটস ইট এই হচ্ছে আমার অ্যান্সার আচ্ছা সো আমরা এটা বুঝে গেলাম আশা করি এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার তারপর দেখো কি বলা হয়েছে উদ্দীপকে Y ও Z এর মধ্যে কোনটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি Y 15 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ে তাহলে Y হচ্ছে নাইট্রোজেন 16 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ে অক্সিজেন তাহলে Y হচ্ছে নাইট্রোজেন আর Z হচ্ছে অক্সিজেন তাহলে কোনটার আয়োনাইজেশন এনার্জি বেশি এটা করাইতে হবে না ভাই এটা অলরেডি আমরা পড়ছি তাহলে নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি বেশি কার থেকে অক্সিজেনের থেকে এটা আমরা পড়ছি কেন হয় কি হয় সব পড়ছি এগুলো তারপর দেখো বলা হয়েছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এর দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম দ্বিতীয় তাহলে নাইট্রোজেন 7 এটা হচ্ছে তোমার 1s2 2s2
2p3, তার মানে অলরেডি সে n প্লাস হয়ে আছে, কারণ প্রথম হয়েই আছে। তাহলে 1s2 2s2, তারপর হচ্ছে 2p2, তারপর হচ্ছে অক্সিজেন 8, 1s2 2s2 2p4, তাহলে এখন প্রথম O প্লাস, তাহলে এটা হবে 1s2 2s2 2p3, তারপর হচ্ছে ফ্লোরিন 9, 1s2 2s2 2p5, তাহলে ফ্লোরিন প্লাস, এখানে হবে 1s2 2s2 2p4। আচ্ছা, এবার তুমি চিন্তা করো এইখান থেকে কাকে ইলেকট্রন, কোন জায়গা থেকে ইলেকট্রন বের করলে তোমার সবচেয়ে বেশি কষ্ট হবে। ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো এটা 2p2 আছে, এটা 2p4 আছে, এটা 2p3 আছে, তাহলে সবচেয়ে বেশি হবে অক্সিজেনের। যেখানে সবচেয়ে বেশি অক্সিজেন সেটাই আমার অ্যান্সার, যেখানে সবচেয়ে বেশি অক্সিজেন সেটাই আমার অ্যান্সার, যেখানে সবচেয়ে বেশি অক্সিজেন। এটা মোর স্টেবল, এটা সবচেয়ে বেশি স্টেবল, মোস্ট স্টেবল, নট মোর। এবার হচ্ছে মোস্ট স্টেবল, ঠিক আছে, এটা অনেক বেশি স্টেবল, অর্ধপূর্ণ। তাহলে অক্সিজেন যেখানে সবচেয়ে বেশি, তাহলে এটা বেশি, এটা হচ্ছে বি নাম্বার। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো কি বলা হয়েছে, তিনটি মৌল 18 19 20 এ বি সি, তিনটির আয়নীকরণ বিভবের সঠিক ক্রম 18 19 20। 18 হচ্ছে ভাইয়া আর্গন, 19 হচ্ছে পটাশিয়াম, আর এটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে এখানে এটা ইনার্ট গ্যাস, আর্গন তো নিষ্ক্রিয় মৌল, তাই না, ইনার্ট, নিষ্ক্রিয় মৌল, ইনার্ট। তাহলে এটা সবচেয়ে বেশি হবে, মোস্ট হবে, এটা মোস্ট, এটা মোস্ট স্টেবল, তাহলে এটাই সবচেয়ে বেশি হবে। এ যেখানে সবচেয়ে বড়, এ যেখানে সবচেয়ে বড়, এ যেখানে সবচেয়ে বড়, সমান হবে না, সমান হবে না, এটা বাদ। এ যেখানে সবচেয়ে বড়, এ যেখানে সবচেয়ে বড়, এ যেখানে সবচেয়ে বড়, এ যেখানে সবচেয়ে বড়, ও মা গো, দুটো আছে, তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আচ্ছা, এবার বি আর সি এর মধ্যে কোনটা হবে? বি আর সি এর মধ্যে হবে আর্গন, আর্গন, এটা হবে 4s1, এটার ইলেকট্রনিক বিন্যাস, আর এটার ইলেকট্রনিক বিন্যাস হবে আর্গন 4s2। কই থেকে, এই দুইটা থেকে কোনটাতে ইলেকট্রন বের করা বেশি কষ্ট হবে? এনে 4s2, এনে 4s1, তাহলে সি এরটা বেশি হবে, তাহলে সি এরটা বি থেকে বেশি হবে, আর তাহলে এ এরটা বড় হবে। এই যে এটা হবে অ্যান্সার, এ সি বি, এ সি বি, এই যে ডি নাম্বারটা, এটা হবে অ্যান্সার। কারণ 4s2 থেকে ইলেকট্রন বের করা বেশি কষ্ট হবে কম্পেয়ার টু 4s1। তাহলে এ তো ইনার্ট গ্যাস সবচেয়ে বেশি, তাহলে এ আনডাউটেডলি সবচেয়ে বড়। এখন বি আর সি এর মধ্যে বসে বি বড় হবে, সরি সি বড় হবে, কারণ 4s2 আছে। ওকে, নিচের কোন আয়নের ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ বি শক্তি সর্বোচ্চ? দ্বিতীয়, তাহলে এখান থেকে ইলেকট্রন ছাড়বে, এটা অলরেডি নিয়ন হয়ে আছে, এটা থেকে ইলেকট্রন ছাড়বে। ইলেকট্রনিক বিন্যাসটা লিখতেছি, লিথিয়াম হচ্ছে তোমার হিলিয়াম হয়ে আছে, হিলিয়াম হয়ে আছে, হিলিয়াম হয়ে আছে, পটাশিয়াম হচ্ছে আর্গন হয়ে আছে, আর্গন হয়ে আছে, রোবেডিয়াম হচ্ছে ক্রিপ্টন হয়ে আছে, ক্রিপ্টন, ক্রিপ্টন। ও মাই গড, সবাই ইনার্ট গ্যাস, সবাই ইনার্ট গ্যাস, সবাই ইনার্ট গ্যাস, সবাই ইনার্ট গ্যাস, সবাই ইনার্ট গ্যাস। এই ক্ষেত্রে তাহলে অ্যান্সার কি হবে? এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এটার সাইজ সবচেয়ে কম, সাইজ প্রপোর্শনালস টু 1/i, মনে পড়ে? তাহলে সাইজ এখানে সবচেয়ে কম কার? সাইজ সবচেয়ে কম, সবাই তো ইনার্ট গ্যাস, সাইজ সবচেয়ে কম, সবচেয়ে কম লিথিয়াম প্লাসের। তাহলে আই ম্যাক্স, i2 ম্যাক্স, ম্যাক্স কার হবে? লিথিয়াম প্লাসের হবে। এটা হচ্ছে অ্যান্সার, বি নাম্বার। এখানে হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার, এখানে হচ্ছে কারটা কোনটা অ্যান্সার? বি নাম্বারটা। কোনটা অ্যান্সার ভাই? বি নাম্বারটা। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের এই পার্ট। সো আশা করি সবাই সবকিছু সুস্থ সুন্দরভাবে বুঝতে পারছো। যদি কোথাও না বুঝো ভাইয়া, ভিডিওটা আবার একটু দেখো, ইনশাল্লাহ বুঝে যাবা। যদি এইখানেও না বুঝো, দেখবা পরের কোনো পার্টে আমি না কোথাও এগুলো আবার এক্সপ্লেন করি, টেনশন নিও না। চেষ্টা করবা সবগুলা পার্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।